ব্যবহার হয় এবং বাংলাদেশেও ব্যবহার হয়, তার এক ধরনের উপাদান জিনসেনোসাইড আরজি অন, সেইটা নিয়ে তারা আসলে এই এক্সপেরিমেন্টটা করে, এই এক্সপেরিমেন্ট এবং তারপরে সেটার তো এই পেপারটা পাবলিশ করে। এবং সেজন্য তারা আসলে এখানে তারা আসলে দেখাতে চেয়েছে যে এই জিনসেনোসাইড আরজি অন এইটা এক্সপেরিমেন্টাল কোলাইটিসকে রিলিভ করতে পারে, উপশম করতে পারে। কিভাবে পারে সেটা বলছে যে M1 M2 ম্যাক্রোফেজ পোলারাইজেশনকে ব্যালেন্স করে, রেগুলেট করে, এবং যে ইন্টেস্টিনাল যে ফ্লোরা আছে, মেইনলি তার ব্যাকটেরিয়া দেখিয়েছে যে ব্যাকটেরিয়ার যে নর্মাল ফ্লোরা, তার ব্যালেন্সটা, হোমিওস্টেসিসটা মেনটেন করে আহ, তারা আসলে এক্সপেরিমেন্টাল কোলাইটিস মাইস মডেলে সেটা নিয়ন্ত্রণ করতে পারে এই জিনসেনোসাইড আর আরজি নামের এই উপাদানটা। এবং এটা আসলে জিনসেং, প্যানাক্স জিনসেং নামের এক ধরনের প্লান্ট, মানে বাংলাদেশে বার্লিকমূল নামের একটা উদ্ভিদ বিক্রি হয়, আমরা পরে দেখব সেটা ডিটেলস। তো সেইটার এক্সট্রাক্ট দিয়ে এটা করা সম্ভব, তারা আসলে এটা দেখিয়েছে। তো আমরা ধীরে ধীরে যাই যে আসলে কোলাইটিস কি, বা এই যে জিনসেনোসাইড আর যেটা কি, M1 M2 পোলারাইজেশনটা কি। তো এগুলো সম্পর্কে এখানে আমি বলি যে অনেকে হয়তো জানে যে ম্যাক্রোফেজের M1 M2 পোলারাইজেশন, আমি যাচ্ছি ওটা পরে, তারপর একটু বলি। তো M1 M2 পোলারাইজেশন আসলে, M1 পোলারাইজেশন মানে ম্যাক্রোফেজের দুই ধরনের অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে M1 বলা হয় আর M2 বলা হয়। তো M1 আসলে প্রো ইনফ্লেমেটরি, অর্থাৎ ইনফ্লেমেশন ঘটানোর জন্য আহ, যে ম্যাক্রোফেজগুলো, যেগুলো আসলে ইনফ্লেমেশনের মাধ্যমে তারা আসলে জীবাণু বা ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করে। আর আরেকটা হচ্ছে M2, হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি ভূমিকা। তো এই দুটার ব্যালেন্স দরকার। ঠিক আছে, কখনো ম্যাক্রোফেজকে M1 ফেজে থাকা দরকার, কিন্তু সবসময় M1 ফেজে থাকলে পরে আবার ইনফ্লেমেশন বেশি হয়ে যাবে, তখন দেহের ক্ষতি হবে। তো তাকে একসময় আবার M2-তে আসতে হয়। তো M1 M2 দুইটারই ব্যালেন্স করে চলতে হয়। যদি এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাহলে পরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো এখানে বলা হচ্ছে যে মানে তারা এই যে এক্সপেরিমেন্টে দেখিয়েছে যে জিনসেনোসাইড আরজিঅন, সে এটা M1 M2 পোলারাইজেশনটাকে কন্ট্রোল করে করে অর্থাৎ ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে করে এই কোলাইটিসটাকে কন্ট্রোল করে। তো আমরা যাই হোক ধীরে ধীরে যাই, সবগুলো বিষয়গুলো আলোচনা করি। তো যেটা হচ্ছে যে কোলাইটিসটা তাহলে কি। তো কোলাইটিস হচ্ছে এক ধরনের ক্রনিক নন স্পেসিফিক ইনফ্লেমেটরি ডিজিজ। আসলে আমরা আইবিএস টার্মটা অনেকে পরিচিত, যে আইবিএস, যে আইবিএস হয়, যে আইবিএস এর প্রবলেম আছে, কিছু খেলে পেটের মধ্যে সমস্যা হয়, ওভার রিয়াক্টিং হয়, ইনফ্লেমেশন হয় আসলে। তো এই আলসারেটিভ কোলাইটিস, কোলাইটিস হচ্ছে কোলনের এক ধরনের নন স্পেসিফিক ক্রনিক ইনফ্লেমেশন। এটা এক ধরনের আইবিএস, কোলন বা রেকটেমে। তো এই কোলন বা রেকটামে এটা হয়। ফলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো কি, যে ডায়রিয়া হতে পারে, স্টুলের সাথে মিউকাস পুজ বা ব্লাড এগুলো যেতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এবং ওয়েট লস হবে, ওজন কমে যাবে। সেই সঙ্গে কোলনের যে লেন্থ এবং ওয়েট, এটারও পরিবর্তন হবে। বিশেষ করে কোলনের লেন্থটা, মানে কোলন লেন্থটা কমে যায়, ধীরে ধীরে সাইজটা ছোট হয়ে যায়। আবার কোলনের ওয়েটটা, লেন্থটা ছোট হয় কিন্তু ওয়েটটা আবার একটু বাড়ে, মানে ওয়েটটা বাড়ে, কারণ সেখানে ইনফ্লেমেশনের মাধ্যমে ওই ইনফ্লেমেটরি সেলগুলোর অ্যাকুমুলেশন হয়, এবং অন্য ইনফ্লেমেশন হলে সেখানে তো ওয়াটার বা অন্য অন্য ধরনের জিনিস জমা হবে। মানে সেটা আমরা জানি, সুয়েলিং একটা হচ্ছে যে ফুলে যাওয়া একটা ইনফ্লেমেশনের একটা সিমটম। তো সুতরাং কোলনে ওয়েটটা বেড়ে যাবে, আলসার হবে, এবং ওই যে বললাম যে ইনফ্লেমেটরি সেল, বিশেষ করে ম্যাক্রোফেজ, ডেনড্রিটিক সেল, ম্যাক্রোফেজের বেশি সেগুলো হচ্ছে ইনফিল্ট্রেশন হবে, অর্থাৎ ওই মিউকাস, সাবমিউকাস লেয়ার যেটা কোলনের, সেখানে যে তারা
জমা হবে। তো এইগুলো হচ্ছে এই কোলাইটিসের সিমটম। তো কোলাইটিসকে গুরুত্ব দিচ্ছে কেন রিসার্চাররা সারা পৃথিবীতে, রিসার্চার হেলথ ওয়ার্কার তারা কেন গুরুত্ব দিচ্ছে? তার একটা মানে বেশ কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে বিগত 50 বছরে দেখা গেছে যে এই আলসারেটিভ কোলাইটিসের পরিমাণ বা ইভেন আইবিএস এর যাই বলি, সেইটার পরিমাণ মানে সারা পৃথিবীতে বেড়েছে, এটা গ্লোবালি ইনক্রিজ হয়েছে। এবং শুধু তাই না, যেসব মানে পৃথিবীতে যেসব রোগ আছে যেগুলো সহজে সারে না, এরকম যদি 10টা রোগের নামের তালিকা করা হয়, তো তার মধ্যে দেখা যাবে যে কোলাইটিস একটা, আলসারেটিভ কোলাইটিস বা কোলাইটিস এটা একটা, ওই 10টা সেই রোগ যারা সহজে সারে না। তো ওই 10 স্টাবর্ন ডিজিজের মধ্যে এটা একটা। তো সুতরাং এইটার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আর আরেকটা হলো যে এই আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে যে এটা সহজে যেমন পুরোপুরি ভালো হয় না। কারো হলে ঠিক আছে, কিছুদিন ভালো থাকছে নিয়ম কানুন মানলে, ভালো থাকছে, বা ওষুধ টষুধ খেলে ভালো থাকছে, কিন্তু আবার হচ্ছে। আহ, সেটা একটা বড় প্রবলেম। তো এইগুলো প্রবলেমের কারণে রিসার্চাররা হচ্ছে যে না, এটাকে গুরুত্ব দেওয়া দরকার, বা এটার সমাধান কি সেগুলো খুঁজে বের করা দরকার। তো যাই হোক, আহ, বর্তমানে যেটা হচ্ছে যে যেভাবে চিকিৎসা করা হয় আলসারেটিভ কোলাইটিসের, সেইগুলো যে ড্রাগগুলো আছে সেগুলো সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেমন ফাইভ ফাইভ অ্যামাইনো সরি 5 অ্যামাইনো স্যালিসাইলেট। যে এটা একটা 5 অ্যামাইনো স্যালিসাইলেট, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি একটা ড্রাগ। এছাড়া স্টেরয়েড ব্যবহার করা হয়, তারপরে ইমিউনোসাপ্রেশন বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করা হয়। তো যাই হোক, এই অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বলি, স্টেরয়েড বলি, আর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বলি, যে কোনো ড্রাগেরই সাধারণত এসব ড্রাগের, বিশেষ করে স্টেরয়েড বেশি দিন ব্যবহার করলে সমস্যা। অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগও তাই, স্টেরয়েডও এক ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি ইফেক্ট আছে তার, ওই ধরনের। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ সেটাও খারাপ, কারণ ইমিউনোসাপ্রেশন বেশি দিন রাখলে পরে অন্য রোগ ধরে যাবে। তো সুতরাং এখন বর্তমানে যেসব ওষুধ আছে বেশিরভাগেরই মানে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট বা লং টার্ম ইউজে সমস্যা আছে। তো সেই জন্যই সায়েন্টিস্টরা কোলাইটিসের ব্যাপারে খুবই মানে অনেক রিসার্চ হচ্ছে, এবং তারা আসলে নতুন কিছু খুঁজে পেতে চায়। যে ধরো যেহেতু এগুলোর মেজর অ্যাডভার্স ইফেক্ট আছে, আর হচ্ছে পোর থেরাপিউটিক রেসপন্স, অর্থাৎ সহজে ভালো হয় না, বা উম, খুব যে ভালো ফলাফল পাওয়া যায় এইসব ওষুধ থেকে, তাও না। তো সেই কারণেই আসলে ওই রিসার্চাররা নতুন ধরনের ড্রাগ খুঁজছে, যেগুলো সেফ হবে, নিরাপদ হবে, রিলায়েবল হবে, এবং মোটামুটি আহ, যে কোনো সাইড ইফেক্ট ছাড়াই লং টাইম ইউজ করা যাবে বা ভালো করা যাবে সম্পূর্ণ। তো এরকম যাই হোক চেষ্টা করছে সেরকম ডেভেলপ করা। তো এই রিসার্চেরও একটা উদ্দেশ্য যে সেরকম কিছু পাওয়া যায় কিনা সেটার জন্য। তো যাই হোক, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ থাকে এই ওষুধ বা ড্রাগ ডেভেলপের জন্য। তো তার মধ্যে হার্ব ব্যবহার করা, হার্বের মানে প্লান্টের এক্সট্রাক্ট বা উপাদান ব্যবহার করা একটা অ্যাপ্রোচ। তো এইটা আসলে এখানে সেই অ্যাপ্রোচটাই ব্যবহার করেছে। তো সেই অ্যাপ্রোচের জন্য তারা হচ্ছে আসলে ওই এর আগে বললাম যে জিনসেনোসাইড আরজি নামের একটা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান তারা ব্যবহার করেছে, এবং এই উপাদানটা আসলে প্যানাক্স প্যানাক্স জিনসেং বা জিনসেং, কমন জিনসেং নামে সবাই চেনে। যেটা আহ, আহ, চায়নাতে, দক্ষিণ কোরিয়ায়, এই এবং বাংলাদেশে হয়তো এখন পাওয়া যায়, হয়তো না পাওয়া যায় অবশ্যই, যে এগুলোর চা বা ট্যাবলেট আকারে পাওয়া যায়, সাপ্লিমেন্টারি হিসেবে বিক্রি করে। আর সেটা তো এরকম বোতলে ভালোভাবে বিক্রি করে, কিন্তু তাছাড়াও এমনিতে এই যে কবিরাজ, বাংলাদেশে যারা কবিরাজরা, তারা এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবা যে এই ছবিটাতে এই যে মূলের যে ছবি, এরকম কবিরাজদের কাছে এরকম মূলের দেখা যায়, বলে বার্লিক মূল। তারা যাই হোক, তারা অন্য পারপাজে বিক্রি করে, যে এটা খেলে এরকম হয় ওরকম হয়, যাই হোক। তো তারাও কিন্তু বিক্রি করে, যে বাংলাদেশে এগুলো বিক্রি হয়। তবে বেশি চায়নাতে প্রায় 2000 বছর আগে থেকে এটা আসলে ব্যবহার হয় এই প্ল্যান্টটা।
তো সুতরাং যেহেতু এই প্ল্যান্টটা ব্যবহার হয় এবং এর অলরেডি অনেক ধরনের প্রপার্টিজ আবিষ্কৃত হয়ে গেছে, যে এর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট আছে, অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আছে, অ্যান্টি অ্যাপোপ্টোটিক ইফেক্টস আছে, নিউরোপ্রোটেক্টিভ ইফেক্ট আছে। সুতরাং যেহেতু অনেক ইফেক্ট আছে, তো সুতরাং এইসব ইফেক্ট থাকার কারণে তারা ধরে নিয়েছে একটা হাইপোথেসিস, যেটা দরকার হয় যে ঠিক আছে এগুলোর এত ইফেক্ট আছে, সুতরাং এটা ঠিক আছে অন্যান্য পারপাসে ব্যবহার হয় ভালো কথা, কিন্তু এটা কোলাইটিসকে কন্ট্রোল করার জন্য ব্যবহার হতে পারে। তো এটা তাদের হাইপোথেসিস, যেটা কোলাইটিস কে কন্ট্রোল করার জন্য বা রিলিভ করার জন্য ব্যবহার করা যেতে পারে এবং সেখানে ভালো ফলাফল পাওয়া যাবে, এটা ধরে নিয়ে তারা আসলে এটা করেছে। এবং তারা যেহেতু একটা কাজ করতে গেলে সেটা কি অলরেডি হয়ে গেছে না, এটা নভেল, সুতরাং সেটার জন্য তারা লিটারেচার রিভিউ করেও দেখেছে যে না, ঠিক আছে এটার অনেক ইফেক্ট অনেক জায়গায় স্টাডি হয়েছে, কিন্তু আসলে এই আলসারেটিভ কোলাইটিসের জন্য সেই স্টাডিটা এখনো হয়নি জিনসোনোসাইড আরজি অনের। তো সুতরাং যেহেতু হয়নি, সুতরাং এটা এটা নতুন কাজ হবে, ওই জন্য তারা তাদের হাইপোথেসিস অনুযায়ী তারা আসলে ডিজাইন করে যে তারা এই কাজটা করবে, এবং কাজ করে এবং তারপরে তো পেপার পাবলিশ করেছে, আমরা সেই পেপারটা প্রেজেন্ট করছি। তো তারা যখন এই কাজটা করার জন্য তারা ডিজাইন করে এক্সপেরিমেন্ট, তো তারা আহ, আসলে যেসব জিনিস মানে মেইন মেইন যে স্কিম, এক্সপেরিমেন্ট স্কিম বা ডিজাইনে সেখানে তারা ব্যবহার করেছে। তো সেটা তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে যে আসলে কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, তো তো কোলাইটিস তো করতে হবে তাই না? তারপরে তো কোলাইটিস হলে যে ঠিক আছে আরজি দিয়ে, আরজি অন মানে জিনসেনাসাইড আরজি অন যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, সেটা ভালো করতে পারে কি পারে না সেটা তখন টেস্ট করা যাবে। তো সুতরাং কোলাইটিস করতে হবে, এই জন্য তারা তো তাদের একটা উপাদান দরকার। তো দেখা গেছে যে অলরেডি যেটা খুবই ব্যবহার হয়, ডেক্সট্রান সোডিয়াম সালফেট নামের একটা পলিস্যাকারাইড, ডিএসএস, ডেক্সট্রান সোডিয়াম সালফেট ডিএসএস। এই উপাদানটা আলসারেটিভ কোলাইটিস, এক্সপেরিমেন্টাল আলসারেটিভ কোলাইটিস ইনডিউস করতে পারে। তার মানে এটাকে যদি মাউসকে, ইঁদুরকে যদি এটা খাওয়ানো হয়, তাহলে তাদের অন্য অর্গানগুলো আনএফেক্টেড থাকে, শুধুমাত্র কোলনে যে কোলন ইনফ্লামেশন শুরু হয়, কোলাইটিস শুরু হয়, কিন্তু আসলে তার অন্য অর্গানগুলো এফেক্টেড হয় না। তো সুবিধা হলো যে একদম স্পেসিফিক ফল পাওয়া যায়, যে মানে আমি চাচ্ছি যে শুধু কোলাইটিসের ইফেক্ট দেখার জন্য, তো সুতরাং যেহেতু ও শুধু কোলাইটিসই তৈরি হয়, কোলন ইনফ্লামেশন তৈরি হয়, কিন্তু অন্য অর্গানগুলো আনএফেক্টেড থাকে, তো সুতরাং এটা একটা ভালো। তো সুতরাং তারা এই মডেলটা ডেক্সান সোডিয়াম সালফেট ব্যবহার করেছে যে কোলাইটিস তৈরি করা যায়। এবং এটা আসলে ডেক্সান সোডিয়াম সালফেট যদি লং টাইম ব্যবহার করা যায় একটা নির্দিষ্ট মাত্রায়, তো কোলন ক্যান্সারে, কোলাইটিস থেকে কোলন ক্যান্সারে কনভার্ট হয়। তো যাই হোক, তারা কোলাইটিস পর্যন্ত গেছে। তো তারা এটা করেছে। আর আহ, তারা তাদের আহ, যেটা টেস্ট করতে চাচ্ছে সেটা কাজ করছে কিনা সেটার সাথে কম্পেয়ার করার জন্য আরেকটা পজিটিভ কন্ট্রোল হিসাবে, যেটা অলরেডি জানা যে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কোলাইটিসকে ইনহিবিট করতে পারে, এরকম একটা উপাদান, মানে ফার্মাসিউটিক্যাল ড্রাগ Y27 সিক্স, মানে 632, যাই হোক, এটা একটা রক পাথওয়ের ইনহিবিটর, রক নামের ইনফ্লেমেটরি পাথওয়ে আছে, সেটার ইনহিবিটর, সেটা একটা ব্যবহার করে, সেটা পজিটিভ কন্ট্রোল হিসাবে, যে আসলে কম্পেয়ার করার জন্য যে কন্ট্রোল তো থাকবে, নেগেটিভ কন্ট্রোল বা কন্ট্রোল থাকবে, আর পজিটিভ কন্ট্রোল হিসাবে এটা ব্যবহার করা হবে এই উপাদানটাকে, যেটা অলরেডি আলসারেটিভ কোলাইটিসকে ইনহিবিট করতে পারে। জিনসোনোসাইড আরজি সেটা তো তারা ব্যবহার করেছিল, করবে মানে করেছিল। এটার ইফেক্ট তখন তো জানতো না, কিন্তু তারা তাদের এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করেছে। শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। তো এবং এই কাজের জন্য তারা আসলে টোটাল 32টা এসপিএফ, বাল্ব সি এসপিএফ, স্পেসিফিক প্যাথোজেন ফ্রি মাইস, আমরা জানি তো এসপিএফ, যাই হোক, যে স্পেসিফিক প্যাথোজেন ফ্রি মাইস তারা 32টা ব্যবহার করেছিল, এবং এই 32টাকে আটটা আটটা করে 4টা গ্রুপে তারা ভাগ করে দিয়েছিল।
তার মধ্যে একটা গ্রুপ ছিল কন্ট্রোল, মানে যেটা ট্রিটমেন্ট দেওয়া হবে না, কোনো ট্রিটমেন্টই কোলাইটিসও তৈরি করা হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। আর একটা হচ্ছে ডিএসএস, ডেক্সামেথসোডিয়াম সালফেট খাওয়ানো হয়েছিল, যেটাতে এই এক্সপেরিমেন্টাল কোলাইটিস তৈরি হবে। আর ডিএসএস প্লাস আরজি গ্রুপ, যেখানে ডেক্সাম সোডিয়াম সালফেটও দেওয়া হবে, সেই সঙ্গে মানে কোলাইটিস তৈরি করে আবার কোলাইটিসকে ভালো করার জন্য আমাদের মানে তাদের যে আরজি, জিনসেনোসাইড আরজি ওয়ান যেটা টেস্ট করতে চাচ্ছে সেটা দিয়েছে সাথে। আর আরেকটাতে ডেক্সাম সোডিয়াম সালফেট দিয়ে কোলাইটিস তৈরি করে, সেখানে প্লাস হচ্ছে যেটা অলরেডি জানা যে এই কোলাইটিসকে ইনহিবিট করতে পারে, তো সেটা, অর্থাৎ পজিটিভ কন্ট্রোল Y27 যেটা, সেটা ব্যবহার করেছে। তো এই চারটা গ্রুপ করে, চারটা গ্রুপে 32টা ইঁদুরকে আটটা আটটা করে চার গ্রুপে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারা হচ্ছে এই ইঁদুরগুলোকে প্রথম 3 দিন অ্যাডাপটিভ ফিডিং এর জন্য, মানে তারা প্রথম 3 দিন রেখেছে এবং নর্মাল স্যালাইন খাওয়ানো হয়েছে সবগুলো গ্রুপে, চার গ্রুপে কে নর্মাল স্যালাইন খাওয়ানো হয়েছে। তারপরে 21 দিন পর্যন্ত, তো ওইটা প্রথম অ্যাডাপটিভ ফিডিং থেকে শেষ হয়ে গেলে 0 ডে শুরু, 0 ডে থেকে 1-2 করে 21 দিন পর্যন্ত তারা এক্সপেরিমেন্টটা চালিয়েছে। এই 21 দিনের মধ্যে তারা হচ্ছে আহ, যেটা ডিএসএস গ্রুপ, কন্ট্রোল গ্রুপে 21 দিনই হচ্ছে নর্মাল স্যালাইন খেয়ে খাওয়ানো হয়েছে। আর যেটা ডিএসএস গ্রুপ এবং মানে ডিএসএস প্লাস আরজি এবং ডিএসএস প্লাস যেটা Y27, এই তিনটা গ্রুপের জন্য কমন ট্রিটমেন্ট তারা একটা রেখেছে সাথে। সেই কমন ট্রিটমেন্টটা কি, যে তিনটা গ্রুপে কমন ট্রিটমেন্ট হচ্ছে যে প্রথম 7 দিন 3% ডিএসএস খাওয়াবে, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার বলতে নর্মাল স্যালাইন ওয়াটার, তারপরে আবার হচ্ছে 7 থেকে 14 দিন এটা খাওয়াবে দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে 14 থেকে 21 দিন আবার 2% ডিএসএস খাওয়াবে। এটা সবগুলোর জন্যই। এখন ডিএসএস এর জন্য, ডিএসএস প্লাস আরজির জন্য, ডিএসএস প্লাস Y27 এর জন্য, কিন্তু ডিএসএস প্লাস আরজি এবং ডিএসএস প্লাস Y27 এর জন্য এক্সট্রা আবার অ্যাড করেছে। সেটা হলো কি, ডিএসএস গ্রুপে ওই যে প্রথম সপ্তাহে 3% ডিএসএস, আর তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে তৃতীয় সপ্তাহে যায় আবার 2% ডিএসএস। আর ওই ডিএসএস প্লাস আরজির জন্য ওই যে যেটা ওই ডিএসএস এর মতোই প্রথম সপ্তাহে 3% ডিএসএস, আর দ্বিতীয় সপ্তাহ থেকে তারা আসলে এই আরজিটা শুরু করেছে, জিনসেনোসাইড আরজি, যেটা জিনসেন জিনসেন এক্সট্রাক্ট যেটা, সেটা খাওয়ানো শুরু করেছে। এবং সেটা তারা 200 মিলিগ্রাম পার কেজি পার ডে, মানে সেটা এখন সাধারণত একটা এরকম মাইসের ওজন হয় তোমার 30 গ্রাম, অ্যারাউন্ড 30 গ্রাম। তো ওইভাবে হিসাব করে তারা যে প্রতি কেজির জন্য 200 মিলিগ্রাম, তাতে 30 গ্রামের জন্য কতখানি হয় সেটা হিসাব করে তারা ওইভাবে মানে খাওয়ানো হয়েছে তাদেরকে। তো এটা হচ্ছে জিনসেনোসাইড আরজি। আর এই যেটা Y27, সেটা হচ্ছে ওই প্রথম সপ্তাহে তো ডিএসএস শুধু খাওয়ানো হয়েছে, দ্বিতীয় তৃতীয় সপ্তাহে এটা দেওয়া হয়েছে Y27। সেটা হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে হিসাব করে তারা ওটা ট্রিটমেন্ট দিয়েছে। তা এখন উম, এই ট্রিটমেন্ট দিয়েছে, দেওয়ার পরে তারা আসলে ট্রিটমেন্ট দেওয়ার পরে তারা মানে যখন এই 21 দিন পর্যন্ত, 0 ডে থেকে 21 দিন পর্যন্ত তারা কিছু ডাটা রেগুলার ওই সময় কালেক্ট করেছে, কিছু ডাটা একদম 21 দিন পরে যে কালেক্ট করেছে, যখন মাছ স্যাক্রিফাইস করেছে। তো যাই হোক, তারপরে সেগুলো তারা প্রেজেন্ট করেছে। তো এর মধ্যে তারা যেটা করেছে যে এই যেহেতু এই যে সিমটম, যখন বললাম যে কোলাইটিসের সিমটম যে বডি ওয়েট কমে যাবে, কলোনিক কোলনের ওয়েট বেড়ে যাবে, কোলনের লেন্থ কমে যাবে, আর আরও কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে। তো সুতরাং সেই চেঞ্জগুলো হচ্ছে কি না, সেইগুলোর জন্য তারা সেই জিনিসগুলো তারা মেজার করেছে। তো এখানে যেমন যেটা বলা হচ্ছে যে 0 ডে থেকে 21 দিন, মানে 0 থেকে 21 দিন পর্যন্ত তারা প্রতিদিন মাইসের ওজন নিয়েছে, এবং প্রতিদিন সাধারণত সকাল 9টার সময় তারা ওজন নিয়েছে। আর 21 দিনের পরে যখন 21 দিনে তো ওই দিন ওজন নিয়েছে, এবং 21 দিনের দিন হচ্ছে তারা মাইসগুলোকে স্যাক্রিফাইস করেছে, অর্থাৎ ডিসেক্ট করে তাদের কোলনের
কোলনটা কালেক্ট করেছে, কোলন সেপারেট করেছে। তারপরে কোলনটাকে স্যালাইন ওয়াটার দিয়ে পরিষ্কার টরিষ্কার করে কোলনের ওয়েট নিয়েছে এবং কোলনের লেন্থ নিয়েছে। ওকে। তারপরে সেইগুলো থেকে কোলনের ওয়েট নিয়ে যেটা কোলন ওয়েট ইন্ডেক্স, যেটা তারা ক্যালকুলেট করেছে, যে কোলন ওয়েট ইন্ডেক্স বলতে কোলন ওয়েটের সাথে মাউস ওয়েটের, অর্থাৎ বডি ওয়েটের কত পার্সেন্টেজ, যদি বডি ওয়েটটা যদি 100% হয় তাহলে তার কত পার্সেন্ট হচ্ছে কোলন ওয়েট, সেইভাবে তারা ইন্ডেক্স তৈরি করেছে। সেটা পরে ক্যালকুলেশনে দেখিয়েছে, আমরা পরে দেখব। তাছাড়াও হচ্ছে তারা কোলনের হিস্টোলজিক্যাল, কোলনের প্রক্সিমাল মানে প্রথমে সামনের দিকের অংশটা, শুরুর দিকের অংশ থেকে টিস্যু নিয়ে তার হচ্ছে হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করেছে। তারপর সেগুলো মাইক্রোস্কোপের নিচে দেখেছে, এবং ওইটা ওইখানে কি ধরনের পরিবর্তন হয়েছে, এবং স্টুল যখন বেঁচে ছিল তাদের স্টুলটা কেমন ছিল, তারপর অ্যানাসে ব্লাড যাচ্ছিল কিনা, এগুলোর উপরে ভিত্তি করে তারা আসলে এই প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল ড্যামেজ স্কোর যেটা, সেটা তারা আসলে ক্যালকুলেট করেছে, করে সেগুলোর তারা ডাটা প্রেজেন্ট করেছে। তো আমরা ডাটাগুলো দেখি। তো তারা ডাটা প্রেজেন্ট করে আহ, বলছে যে ঠিক আছে, ডাটা প্রেজেন্ট করে যে হ্যাঁ, এটা তো স্বাভাবিক, ডিএসএস দিলে আহ, যেখানে ডিএসএস লাল, এটা ডিএসএস, যেটা এখানে লাল কালারের প্রথম, আহ, কালোটা হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোল সবচেয়ে তারা আসলে ওয়েটটা নিয়ে ওয়েটটাকে আবার 100%-এ কনভার্ট করেছে, নর্মালাইজ করেছে। প্রত্যেকটা মাইসের যে ইনিশিয়াল যে ওয়েট 0 ডের, সেটাকে 100 ধরে তারপরে কত পার্সেন্ট ওয়েট নিয়ে তারপরে ওইটাকে 100%-এ কনভার্ট করে কম বাসা কম বেশি সেটা হিসাব করে এটা দেখিয়েছে। যাই হোক, ওইটা আমরা মানে অত ডিটেলসে না যে জিনিসটা বোঝার চেষ্টা করি, কারণ অনেক কিছু আছে, কিভাবে করেছে ওইগুলো ডিটেলসে যেতে গেলে মানে সবকিছু জটিল হয়ে যাবে। তো এখানে যারা যেটা দেখা গেছে যে প্রথম 3 দিন তাদের ওয়েটের স্ট্যাটিস্টিক্যাল তেমন কোনো ডিফারেন্স ছিল না, কিন্তু চতুর্থ দিনের পর থেকে কন্ট্রোলের সাথে যখন এই যে ডিএসএস, লাল কালার আর কালো কালার, ডিএসএস এর কন্ট্রোলের সাথে চতুর্থ দিনের যখন তুলনা করলো, তখন এটা আসলে সিগনিফিক্যান্ট ডিফারেন্স স্ট্যাটিস্টিক্যালি হয়ে গেল। এবং এটা ডিএসএস এর সাথে কন্ট্রোলের তুলনা করলে, আর ডিএসএস এর সাথে যখন এই ডিএসএস প্লাস আর যে তুলনা করছে, সেটা যে 12 দিনে যে হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে। তো যাই হোক, যেটা এটা দিয়ে তারা যা বুঝাতে চাচ্ছে যে ওকে, ডিএসএস দিলে কোলাইটিস হবে, ফলে মাইসের ওয়েট কমবে, সেটা যেটা হওয়ার কথা সেটা হয়েছে। কন্ট্রোলের সাথে তার পার্থক্য হচ্ছে, সেটা চতুর্থ দিন থেকে হচ্ছে। কিন্তু যখন সেকেন্ড উইক থেকে RJ1 বা Y27 যখন দেওয়া হচ্ছে, 7 দিন, সপ্তম দিন থেকে, সেকেন্ড ডে থেকে, এখানে দেখা যাচ্ছে যে 7 দিনের পরে ওয়েটটা, 7 দিন পর্যন্ত সবাই কমেছে, তারপরে আবার যদিও 7 দিন পরে দেখা যাচ্ছে যে মজার ব্যাপার হচ্ছে 7 দিন পরে যে ওই যে ইয়েরটাও আবার বাড়ছে, তাই না? ডিএসএসটা বাড়ছে, তো এটা বাড়ার কারণ আছে, কারণ 7 থেকে 14 দিন তো আবার গ্যাপ দেওয়া হয়েছিল, তখন ডিএসএস দেওয়া হচ্ছিল না। তারপরে আবার 14 দিন থেকে 21 দিনে ডিএসএস দিচ্ছিল, তখন আবার কমেছে। তো যাই হোক, তো এই কমা বাড়ার মধ্যেও যখন 7 থেকে উপরের দিকে গেছে, 21 দিনের দিকে, তখন দেখা গেছে যে এই RG বা Y27 তাদের বাড়াটা অনেক বেশি, ওজন বাড়াটা, সেটা প্রায় কন্ট্রোলের কাছাকাছি চলে গেছে, কন্ট্রোল লেভেলের দিকে চলে গেছে। এবং স্ট্যাটিস্টিক্যালি যখন ডিএসএস এর সাথে অ্যানালাইসিস করেছে, তখন সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে দুইটারই, এই যে এখানে এই মানে এটা আসলে ডিএসএস এর সাথে ডিএসএস প্লাস RG এবং ডিএসএস প্লাস Y27 এ কম্পেয়ার করেছে। মেইন কথা হচ্ছে যে তার মানে যে ওয়েটটা যে লস হচ্ছিল, কমছিল, সেইটা আসলে রিকভার করা সম্ভব হয়েছে RG1 দিয়ে বা Y27 দিয়ে। তো সেটাই তারা এইটার থেকে মানে দেখানোর চেষ্টা করেছে, এবং তারা আসলে সেই জিনিস এখানে এটাই, যে তারা শুধু শেষ 21 দিনের যেটা, সেটা বার ডায়াগ্রামে এইভাবে দেখিয়েছে, তো সেখানেও দেখিয়েছে যে এই ডিএসএস এর ক্ষেত্রে ওজনটা অনেক কমে গেছে, কিন্তু এই যে RG এবং Y27 যেটা, সেখানে আবার তাদের ফাইনাল ওয়েট যেটা 21 দিনের ওয়েট, সেই ওয়েটটা আসলে কন্ট্রোলের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ ওয়েটটা আবার রিকভার হয়ে গেছে। তার মানে
মাইসগুলো নর্মাল ওয়েটে চলে আসছে, সুতরাং এই ডিএসএস ইনডিউস কোলাইটিসটা আসলে সেটাকে অ্যাভয়েড করা যায় বা রিলিভ করা যায় বা উপশম করা যায় এই RG1 দিয়ে বা Y27 দিয়ে। এটা তারা এই ডাটার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে। যদিও শুধু এই ওয়েট দিয়ে তো সবকিছু না, তারা আরো অন্য তথ্য লাগবে, তো তো সেগুলো তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এখানে সেটাই যে বেড়েছে সেটা বলা হচ্ছে যে ক্লোনিক ওয়েটের ক্ষেত্রে, ক্লোনের ওয়েটেরও একটা ফ্যাক্টর যেহেতু ওয়েটের ক্ষেত্রে, তো সুতরাং ক্লোন ওয়েটের ক্ষেত্রে তারা প্রথম যারা তারা যখন দেখলো তখন দেখলো যে কি, যে এখানে কিন্তু কন্ট্রোল আর ডিএসএস এর মধ্যে পার্থক্য নেই। এখন কিন্তু এই ডিএসএস হচ্ছে RG1 এবং Y27 এর ক্ষেত্রে কমে গেছে। তো আসলে এই ক্ষেত্রে যেটা কোলনের ওয়েটটা আসলে বাড়ার কথা, মানে ইনফ্লেমেশন হলে কোলন ওয়েট বাড়ার কথা, তাহলে কমলো কেন বা নর্মালি থেকে গেল কেন, কন্ট্রোল আর ডিএসএস সেম থেকে গেল কেন? তো এটা এটা তারা বলল যে, তারা ওখানে ব্যাখ্যা করেছে, তোমরা হয়তো পেপার পড়লে দেখবা যে আসলে বডি ওয়েটও তো কমে গেছে ডিএসএস এর ক্ষেত্রে। তো কোলন, যেহেতু বডি ওয়েট কমে গেছে সেই জন্য ঠিক আছে, বডি ওয়েটের সাপেক্ষে কোলন ওয়েট কমেছে, কিন্তু আসলে যদি বডি ওয়েটের সাথে কম্পেয়ার করা যায় যে বডি ওয়েটের কত পার্সেন্ট কোলন ওয়েট, তখন কিন্তু সেটা আসলে দেখা যাবে যে বাড়ছে। তো এই জন্যই তারা কোলন ইন্ডেক্স তৈরি ওয়েট করে যে হিসাব করেছে পার্সেন্টেজ, কোলনিক ওয়েট ইন্ডেক্স, যেটা পার্সেন্টেজ করে বা নর্মালাইজ করে তারা হিসাব করে সেটা করেছে। তো সেইখানে তারা দেখেছে যে ডিএসএস, এই যে ডিএসএস এ সিগনিফিকেন্টলি কন্ট্রোল হচ্ছে, কোলনের ওয়েটটা বেড়ে গেছে, যেটা আবার ট্রিটমেন্ট দেওয়ার কারণে কমে গেছে। তো সুতরাং এটা দিয়েও তারা প্রমাণ করতে চেষ্টা করেছে বা প্রমাণ করেছে যে না, ঠিক আছে, এই আমরা যে RG1 ব্যবহার করছি সেটা কোলনের ইনফ্লামেশনটাকে কমাতে পারে। তো ঠিক আছে, সেটা তাহলে আরেকটা, একটা হচ্ছে বডি ওয়েট, কোলন ওয়েট, দুটা একটা প্রমাণ পাওয়া গেল যে এটা কাজ করছে। মানে তারা প্রমাণ দিয়েছে যে কাজ করছে। তৃতীয় প্রমাণটা হিসাবে তারা উপস্থিত করেছে যে কোলনের লেন্থটা, কারণ এর আগে অলরেডি ডিএসএস ইন্ডাস্কুলাইটিস মডেলে দেখা গেছে যে কোলনের ওয়েট, সরি, লেন্থটা সবসময় কমে যায়। তো যেমন এখানে কন্ট্রোলে অনেক বড়, ডিএসএস এ তার চেয়ে ছোট হয়ে গেছে, কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ ইমেজ দিয়েছে সেখানে ডিএসএস প্লাস RG তে এটা আবার বেড়ে গেছে। তো তার মানে এখানে ডাটাও আমাদের তাই, গ্রাফেও তাই বলা হচ্ছে যে এখানে অনেক প্রায় 10 সেন্টিমিটার, সেখানে কমেছে 9 সেন্টিমিটার, এবং সিগনিফিকেন্টলি লো। এটার সাথে আবার যখন এটা কম্পেয়ার করা হচ্ছে যে এটা ঠিক আছে, এটা হচ্ছে এটা কম, কিন্তু এইটার সাথে এটা কম্পেয়ার করলে, ডিএসএস এর সাথে RG কম্পেয়ার করলে, ডিএসএস প্লাস RG বা ডিএসএস প্লাস Y27 যদি কম্পেয়ার করা যায়, তাহলে যে বেড়ে গেছে, কিছুটা বেড়েছে। তো ওই ওই দৃষ্টিভঙ্গিতে যে না, ঠিক আছে, ডিএসএস দিলে তো কমবে, কিন্তু সেই কমাটা কে আবার বাড়ায় দিতে পারে RG1 বা Y27। তো সুতরাং এরা যে উপশমের জন্য কাজ করছে RG1, সেটা তারা এইভাবে প্রমাণ করার চেষ্টা করেছে। তো সেটা, তারপরে ফাইনালি তারা হচ্ছে ওই যে প্যাথোলজিক্যাল ড্যামেজ স্কোর তৈরি মানে করেছে, সেটার জন্য অ্যানালিসিসের জন্য তারা হিস্টোলজিক্যাল স্লাইডে পড়ে তারপরে সেই মিউকাসাল লেয়ারের স্ট্রাকচারটা দেখেছে। এখানে যেমন এই যে এখানে ডিএসএস এর ক্ষেত্রে, যাই হোক এটা ভালো বোঝা যাচ্ছে না, তারপরে যে এখানে স্ট্রাকচারগুলো কিছুটা ভাঙা ভাঙা, এখানে যেমন ইনট্যাক্ট, কিন্তু এখানে ভাঙা ভাঙা বা এবং বেশি মোটা হয়ে গেছে, এখানে আবার ঠিক আছে। তো যাই হোক, এছাড়া হচ্ছে ওই স্টুলের সাথে মিউকাস যাচ্ছে কিনা, ব্লাড যাচ্ছে কিনা, তারপরে ইনফ্ল্যামেটরি সেল ম্যাক্রোফেজের উপস্থিত আছে কিনা, এগুলোর উপরে তারা ভিত্তি করে স্কোরিং করেছে। স্কোরিং করে সাধারণত এই স্কোরিং এর 5-এর নিচে থাকলে নর্মাল ধরে নেওয়া হয়, 5-এর উপরে থাকলে যে না প্যাথোলজিক্যাল টেস্ট বা আছে। তো কন্ট্রোলের ক্ষেত্রে তো মোটামুটি 2 দেখা যাচ্ছে, কিন্তু আহ, ইয়েতে যে প্রায় 12-এর মতো ডিএসএস এর ক্ষেত্রে, কিন্তু যখন ডিএসএস প্লাস RG বা Y27 দিয়ে গেছে তখন সেটা 7-এর মতো। তো যাই হোক, আহ, সেই স্কোরটা অনেক কমে আসছে, তার মানে নর্মালের দিকে এসছে। সুতরাং যে RG1 একদম 100%
রিকভার করতে না পারলেও অনেকটাই রিকভার করছে, সেটা বোঝা যাচ্ছে। তো তারা সেটা প্রমাণ করার চেষ্টা করেছে আর কি। তো সেটা করার পরে তো সুতরাং এই যে ডাটাগুলোর উপরে ভিত্তি করে তারা আসলে যে ক্লেমটা করেছে যে ডিএসএস ইন্ডিউস ডিএসএস ডিএসএস আলসারেটিভ কোলাইটিস ইন্ডিউস করতে পারে, সেটা তো একটা ব্যাপার। যে সেটা এবং এই যে এক্সপেরিমেন্টাল কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, সেটা জিনসোনোসাইট আরজি এবং Y27 দিয়ে ইফেক্টিভলি রিকভার করা যায়, রিলিভ করা যায়। সেইটা তারা মোটামুটি যে ডাটাগুলো দেখালাম ওই ডাটাগুলো দেখিয়ে সে তারা এটা ক্লেম করেছে। তো ঠিক আছে, তারা ক্লেম করেছে এটা আমরা ধরে নিলাম যে ঠিক, মানে যেহেতু ডাটা ঠিক আছে তো সুতরাং ঠিক। তো তারা ঠিক আছে ওইটাতে স্যাটিসফাইড। তো কিন্তু ওইটা তো যে এটা করে, কিন্তু কোন মলিকুলার মেকানিজমে করে সেইটা বোঝার জন্য তারা আরো কিছু এক্সপেরিমেন্ট করেছে। তো সেই যে মলিকুলার মেকানিজমটা কি, তো সেই মলিকুলার মেকানিজমটা বোঝার জন্য, যেহেতু এটা ইনফ্লামেশনের সাথে সরাসরি যুক্ত, তো তারা ইনফ্লামেটরি সাইটোকাইনগুলোর কি অবস্থা সেটা দেখার চেষ্টা করেছে। যে কোলনিক টিস্যুতে, কোলনের যে টিস্যু বা কোলনের ইনফ্লেমেটরি সাইটোকাইন যেগুলো আছে, সেই সাইটোকাইনগুলো লেভেলগুলো কেমন। তো আমরা জানি যে সাইটোকাইন দুই ধরনের হয়, প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন আর অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন। অর্থাৎ যারা ইনফ্লেমেশনের জন্য দায়ী প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন, আর যারা ইনফ্লেমেশনকে থামানোর জন্য, কমানোর জন্য কাজ করে, তারা অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন। তো এখন স্বাভাবিকভাবেই যেহেতু এটা কোলাইটিস ইনফ্লেমেটরি ডিজিজ, তো প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনের পরিমাণ সেখানে বেশি হবে। কিন্তু সেটাকে যদি কমাতে পারে তাহলে, যদি ওই যে RG1, তাহলে বোঝা যাবে যে ওটা কাজ করছে। তো যাই হোক, তারা সেটাই দেখার চেষ্টা করেছে। তো সেই জন্য তারা হচ্ছে কোলন টিস্যু কালেক্ট করেছে, সেই কোলন টিস্যুকে লাইসিস করেছে, হোমোজিনাইজড করেছে। তারপরে সেখান থেকে প্রোটিনগুলো, টোটাল প্রোটিন কালেক্ট করেছে। সেইটা আবার 300 ন্যানোগ্রাম প্রোটিন পার ml নিয়ে সেইগুলো এলাইসা করে, এলাইসার মাধ্যমে সেইখানে সাইটোকাইন, ইনফ্লামেটরি সাইটোকাইনগুলোর লেভেলটা, পরিমাণটা ডিটেক্ট করেছে এবং সেটার ডাটা প্রেজেন্ট করেছে। তো এই সেখানে এই ডাটাগুলো, মানে গ্রাফ বা ডাটা যেটা, তো তারা আসলে এই ইয়েতে দেখাচ্ছে যে হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে কোলাইটিস যেহেতু ইনফ্লামেটরি ডিজিজ, সুতরাং ডিএসএস ইনডিউস কোলাইটিসে ওই মাইসে তো প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনের পরিমাণ বেশি হবে। তো তারা IL-6, একটা হচ্ছে ইন্টারলিউকিন 6 IL-6, এটা প্রো ইনফ্লেমেটরি একজন সাইটোকাইন। মানে অনেকগুলো প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন আছে, TNF আলফা, IL-6, IL-12, যাই হোক। তো এর মধ্যে IL-6 একটা। তো এই সাইটোকাইনের লেভেলটা তারা দেখলো যে ডিএসএস ডিএসএস দেওয়া হয়েছে যেটা, সেটাতে বেড়ে গেছে। তো ঠিক আছে, এটা তো বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু এই বাড়াটাকে কি কমাতে পারে কিনা, এবং তারা দেখলো মানে তারা দেখলো এবং আমাদের দেখালো যে হ্যাঁ, যখন RG ব্যবহার করা হচ্ছে এবং Y27 ব্যবহার করা হচ্ছে, এই প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনটা খুবই মানে এটা যেমন বেড়েছে, এখানে এসে কমে গেছে। যে এই যে কমে গেছে, তার মানে এই RG1 এবং Y27 ইনফ্লামেশনকে কমাতে পারে, কারণ এরা প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনকে যেহেতু কমাতে পারে, তার মানে ইনফ্লামেশনকে কমাতে পারে, তার মানে কোলাইটিসকে থামাতে পারে। তো শুধু তারা একটা সাইটোকাইন করেনি, কারণ একটা করলে পরে তো বিশ্বাসযোগ্য না, ভালো জার্নালের জন্য অনেকভাবে প্রমাণ করতে হয়। তো তারাও সেটা করার চেষ্টা করেছে। তারা এরপরে আইএল 33, যেটা এটাও একটা সাইটোকাইন, ইনফ্লামেটরি সাইটোকাইন, প্রো ইনফ্লামেটরি 33, সেটা তারা হচ্ছে স্টাডি করেছে এবং সেখানেও দেখেছে যে তোমার ডিএসএস এ বেড়েছে, যখন RG1 এবং Y27 ব্যবহার করেছে তখন সেটা কমেছে। তো ঠিক আছে, সুতরাং আর একটা প্রমাণ পাওয়া গেল যে RG1 ইনফ্লেমেশনকে বা কোলাইটিসকে থামাতে পারছে। এবং সেটা কিভাবে পারছে, যে তাদের ইনফ্লেমেটরি সাইটোকাইনগুলোকে কমায়, প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনগুলোকে কমায় তারা হচ্ছে সেটা করার চেষ্টা করছে। মেকানিজমটা কিছুটা বোঝা যাচ্ছে। আরেকটা TNF আলফা, সেটাও একটা প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন, এবং সেটাও তারা দেখালো যে না, সেটাও ডিএসএস এ বাড়ে এবং যখন RG1
এবং Y27 ব্যবহার করা হয় তখন সেটা কমে। তো সুতরাং সেটা আরেকটা প্রমাণ। তো তারা শুধু প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেমন কমায় RG1, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনের ক্ষেত্রে কি করতে হবে? তাহলে বাড়াতে হবে, কারণ সেটা একটা, তো সেটাও তারা আসলে দেখানোর চেষ্টা করেছে। তো আরেক তারা CCL2 নামের আরেকটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন দেখিয়েছে, এটা স্টাডি করেছে। তো এটা করার পরে তারা আসলে এই IL4 নামের অ্যান্টি ইন্টারলিউকিন 4, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, সেটা তারা স্টাডি করেছে, এবং IL10ও করেছে। যাই হোক, আমরা দেখব। তো ওইখানে যেমন এই যে CCL2 বা আরো যে TNF আলফা, IL6 যাই দেখলাম, IL33, সেখানে কি হয়েছে যে DSS এ বেড়েছে এবং RG1 সেটাকে কমিয়েছে। তো এটাই স্বাভাবিক যে ইনফ্লামেশন কমাবে। কিন্তু এইখানে কি হবে? এখানে আসলে উল্টোটা হবে, কারণ ডিএসএস তো, এখানে তো অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইনের অনুপস্থিতি থাকবে, কারণ সেখানে লেভেল কম থাকবে, কারণ লেভেল কম থাকবে জন্যই তো আসলে ইনফ্লেমেশন ঘটছে। কারণ লেভেল বেশি থাকলে তো সেটাকে থামাতে পারতো। তো দেখা যাচ্ছে যে IL4 অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন, যেটা IL4, এটা একটা অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন। তো সেটা এলআইসিআর রেজাল্ট বলছে যে সেটা আসলে ডিএসএস এ কম থাকে, ডিএসএস এ কম থাকে। কিন্তু যখন RG1, জিনসিনোসাইড RG1 ব্যবহার করা হচ্ছে, তখন সেটা আবার সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে, এবং Y27এও বেড়ে যাচ্ছে। তার মানে আহ, এই RG1 কি করছে? প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনকে কমায় দিচ্ছে আর অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনকে বাড়ায় দিচ্ছে। তো তার মানে এই যে সাইটোকাইনের কমানো বাড়ানোর মাধ্যমে সে আসলে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করছে। তো সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছে। তো সেটাতে তো তারা সাকসেসফুলি ডাটার মাধ্যমে প্রমাণ করছে। এবং IL10 সেম, IL10 ডিএসএস এ কমে গেছে, এবং RG1 ব্যবহার করার পরে সেটা বেড়ে গেছে। যদিও এইখানে Y27 এর ক্ষেত্রে সিগনিফিকেন্টলি বাড়েনি, কিন্তু RG1 এর ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন যেটা IL10, সেটা বেড়ে গেছে। তো সুতরাং উম, এগুলো আসলে, এই যে ডাটা, সাইটোকাইন এক্সপ্রেশনের ডাটা, সেটাতে যে ডাটাগুলো দেখালো সেগুলো দিয়ে তারা এটা ক্লেম করলো যে তারা এটা প্রমাণ করতে পেরেছে যে ডিএসএস হচ্ছে ডেক্সামেথাসোডিয়াম সালফেট, সেটা কোলাইটিস করে, এবং কোলাইটিস করার মাধ্যমে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনগুলোর আপ রেগুলেশন করে, সে পরিমাণ বাড়ায় দেয়, কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইনগুলো ডাউন রেগুলেশন করে, যেগুলো আমরা দেখলাম। তারা সেটা বলেছে। এবং তারা এটা বলেছে যে RG1 এবং Y27, এই যে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন বাড়ানো, কোলাইটিসের কারণে বেড়ে যাওয়া, আর অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইনের কমে যাওয়া, এটাকে তারা থামাতে পারে। অর্থাৎ উল্টোটা মানে রিভার্স করতে পারে, যে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনের পরিমাণটা কমায় দিতে পারে আর অ্যান্টি ইনফ্লেমেটরিটা বাড়ায় দিতে পারে। যাই হোক করে তারা রিকভার করতে পারে। তো যাই হোক, সেটা তো হলো, কিন্তু এই যে সাইটোকাইনগুলোর সেক্রেশন মোটামুটি, এই প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন, অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন, এগুলো সেক্রেশন হয় এই ম্যাক্রোফেজ দিয়ে। এবং এই ম্যাক্রোফেজগুলো যেমন M1, যেটা ওই প্রথমেই টাইটেলে আছে যে M1 M2 পোলারাইজেশন কন্ট্রোলের মাধ্যমে তারা এটা করে। তো তারা সাইটোকাইনের দেখলো যে এক্সপ্রেশন কম বেশি প্রো ইনফ্লেমেটরি আর অ্যান্টি ইনফ্লেমেটরি। তো আসলে এই M1, আমিও প্রথমেই বলেছিলাম যে M1 যে ম্যাক্রোফেজগুলো আছে, এটা আসলে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন সেক্রেশন করে, আর M2রা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন সেক্রেশন করে। তো সুতরাং কোন ধরনের ওই সাইটোকাইন ডাটা দেখে, সাইটোকাইনের ডাটা দেখে আমরা বুঝে ফেলছি যে ওকে, তার মানে এই ডিএসএস যখন ইনডিউসড কোলাইটিস, অর্থাৎ ডিএসএস এর মাধ্যমে কোলাইটিস তৈরি হলে ওখানে M1 ম্যাক্রোফেজের পরিমাণ বেড়ে যায়, ফলে তারা প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন সিক্রেশন করে, কিন্তু M2 এরটা কমে যায়। কিন্তু RG1 ব্যবহার করলে আবার M2টা বেড়ে যায় আর M1টা কমে যায়, উল্টাটা ঘটে। তো এইটা ওইটা থেকে কিছুটা বলা যায়, কিন্তু ওইটা তো হচ্ছে ইনডাইরেক্ট প্রমাণ। তো তারা আসলে ডাইরেক্ট প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। তো ডাইরেক্ট প্রমাণ দিতে গেলে পরে দেখাতে হবে যে আসলেই আহ, মানে বডিতে এই M1 না M2-র আধিক্য দেখা যাচ্ছে, অর্থাৎ ডিএসএস যখন থাকছে তখন M1 এর বেশি পরিমাণ থাকছে,
নাকি যখন আরজি ডিএসএস প্লাস আরজি দেওয়া হচ্ছে তখন M1 না M2 বেশি থাকছে। তো সেটা ডাইরেক্ট, এটা তো ওইটা তো ইনডাইরেক্ট প্রমাণ যে হ্যাঁ ওখানে যেহেতু সাইটোকাইন বেশি প্রো ইনফ্লামেটরি, তার মানে M1 বেশি। এখানে আরজি ব্যবহার করলে যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন বেশি, তার মানে M2 বেশি। কিন্তু এটা ইনডাইরেক্ট, কিন্তু ডাইরেক্ট প্রমাণ দিতে চাচ্ছে। তো এই ডাইরেক্ট প্রমাণের জন্য তারা আসলে ফ্লো সাইটোমেট্রি ব্যবহার করেছে, ফ্লো সাইটোমেট্রিক অ্যানালাইসিস। তো সেটা ফ্লো সাইটোমেট্রিক অ্যানালাইসিসের তোমরা হয়তো থিওরিটিক্যালি জানো, যারা কাজ করার অভিজ্ঞতা হয়তো নেই, এটা স্বাভাবিক। আমার আমার জানা মতে রাজশাহী ইউনিভার্সিটিতে ফ্লো সাইটোমেট্রিক মেশিন নেই। তো সেখানে ফ্লো সাইটোমেট্রিকে ইয়েতে প্রত্যেকটা সেলের জন্য স্পেসিফিক, ম্যাক্রোফেজের জন্য, ডেন্ড্রিটিক সেলের জন্য, মানে ব্লাড সেলগুলোর জন্য আলাদা আলাদা মার্কার থাকে, সারফেস মার্কার থাকে, প্রোটিন মার্কার আর কি, যেগুলো সেল মেমব্রেনে থাকে, আবার কখনো ভিতরেও থাকতে পারে সেলের ভিতরে। তো যাই হোক, যে মার্কার দিয়ে বোঝা যায় যে এইটা, ওই মার্কার দিয়ে নির্দিষ্ট করা যায় যে এটা এই ধরনের সেল। ঠিক আছে, এটা ঠিক আছে ম্যাক্রোফেজ, কিন্তু এটা M1 ম্যাক্রোফেজ না M2 ম্যাক্রোফেজ। M1 ম্যাক্রোফেজের মার্কার প্রোটিন আলাদা, M2 এর আলাদা। তো এই কারণে ওইভাবে ফ্লো, তো ফ্লো সাইটোমেট্রির জন্য যারা থিওরিটিক্যাল পড়েছে জানো যে ওই প্রোটিনগুলো, যে মার্কার প্রোটিনগুলো, সেইগুলোকে লেবেলিং করা হয় বিভিন্ন কালারের ফ্লুরোকম দিয়ে। কালার অ্যান্টিবডির সাথে কালার থাকে, সেই অ্যান্টিবডি দিয়ে আবার সেটাকে কালার করা হয়। আর যাই হোক, ওটা একটা ডিটেলস, মানে এখানে অত ডিটেলস আমি যাব না। সব কিছু পরে হয়তো কেউ জানতে চাইলে তখন। তো যাই হোক, তারা এই ফ্লো সাইটোমেট্রির জন্য তারা পেরিফেরাল ব্লাড কালেক্ট করছে, যাতে জমাট না বাঁধে অ্যান্টিকোয়াগুলেটেড টিউবে, তারপরে 3 ঘন্টার মতো ইনকিউবেশন করে সেখানে তারা হচ্ছে সেটাকে আসলে ফ্লো সাইটোমেট্রিক অ্যানালিসিসের জন্য প্রিপেয়ার করার জন্য ব্লকিং করা হয়। কারণ এফসি গামা রিসেপ্টর সেটা আসলে ফ্লো সাইটোমেট্রির জন্য ফ্লুরোকম অ্যাটাচ করার জন্য এই স্পেসিফিক প্রোটিনের জন্য সাথে তোমার অ্যান্টিবডি ব্যবহার করা হয়। কিন্তু অ্যান্টিবডি, মানে সব ধরনের অ্যান্টিবডি এফসি রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারে, আমরা জানি। তো সেই জন্য এফসি রিসেপ্টরকে আগে ব্লকিং ব্লকিং করে নেওয়া হয়, করে তারপরে যাতে স্পেসিফিক প্রোটিনের সাথে জয়েন করতে পারে আমাদের টার্গেটেড ফ্লুরোকম, সেই জন্য এরকম করা হয়। যাই হোক, ওটা একটা মেথডের ব্যাপার। তো তারা এরকম ব্লকিং করে আহ, তারপরে তোমার ফ্লো সাইটোমেট্রিতে রান করে সেগুলো ফ্লোজো সফটওয়্যার আছে, ফ্লোজো সফটওয়্যারে মাধ্যমে অ্যানালাইসিস করেছে। তো ফ্লোজো সফটওয়্যারে যে ডাটাটা পাওয়া যায়, এখানে আমি সেটা তোমাদের ওই পেপারে দিয়েছি, পেপারে দেখবা যে কিছু ডট 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 থাকে আর কি, বিভিন্ন কালারের ডট থাকে, এবং ওই প্লটে ডটগুলো ওই যে পেপারে আছে। তো ওইগুলো থেকে আবার হচ্ছে ফ্লোজো যে সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে বার ডায়াগ্রাম বা ক্যালকুলেটেড ডাটা পাওয়া যায়। তো আমরা ওই ডাটাটা, যেটা ওরা গ্রাফ হিসাবে ব্যবহার করেছে, সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। তো তারা হচ্ছে ওই ব্লাডটা অ্যানালাইসিস করার পরে তারা দেখলো যে প্রথমে ঠিক আছে যে ম্যাক্রোফেজ M1 আর M2 পরের কথা, যে ম্যাক্রোফেজের পরিমাণটাই কম বেশি কিনা। তো দেখা গেল যে তারা ম্যাক্রোফেজের যে মার্কার প্রোটিন CD11B F480, মানে CD11B পজিটিভ, F480 পজিটিভ, তার মানে CD11B ওই সাব মার্কার প্রোটিনও ওখানে আছে, উপস্থিত আছে এমন সেল, F480 মার্কার প্রোটিন আছে এরকম সেল, যেগুলো এরকম মার্কার প্রোটিনওয়ালা সেলগুলো আসলে ম্যাক্রোফেজ। তো সুতরাং এই ম্যাক্রোফেজের পরিমাণটা দেখা গেল যে কন্ট্রোল এসে ডিএসএস বেশি। আর যেখানে RG1 ব্যবহার করেছে বা Y237 ব্যবহার করেছে সেখানে যে আবার কমে গেছে। তার মানে ম্যাক্রোফেজের পরিমাণটাই আসলে বেড়ে গেছে এখন। তারা আসলে প্রথমে যে ম্যাক্রোফেজের পরিমাণ, তারপরে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের পরিমাণ, তারপরে হচ্ছে M1 M2 ম্যাক্রোফেজের ওই পোলারাইজেশনটা দেখেছে। তো তারা এই ম্যাক্রোফেজের পরিমাণও যে বেড়েছে ডিএসএস এ সেটা দেখেছে, এবং RG1 দিয়ে সেটা যে কমানো যায় সেটাও দেখাচ্ছে। তো ঠিক আছে, তার মানে ইনফ্লামেশনের জন্য দায়ী যে এজেন্ট সেটা বাড়ছে আর কমছে, RG1 দিয়ে কমছে, সেটা একটা প্রমাণ করলো। এখন সেটা ঠিক আছে, ম্যাক্রোফেজ আছে, কিন্তু এগুলো কি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ না মনোসাইট অবস্থায় আছে? তো যাই হোক, সেটা প্রমাণ করার জন্য তারা ওই ফ্লো সাইটোমেট্রি করে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের জন্য, যে ঠিক আছে CD11B F480, এটা তো হচ্ছে ম্যাক্রোফেজের মার্কার, T1
এটা হচ্ছে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের মার্কার। তো সেটা তারা লেবেলিং করে দেখলো যে হ্যাঁ, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের মার্কারও সেটাও হচ্ছে আসলে এই বেড়ে যায়। এবং সেটা আবার RG1 ব্যবহার করলে বা Y27 ব্যবহার করলে সেটা কমে যায়। তো যাই হোক, আহ, এইটা একটা ব্যাপার যে ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশনও বেড়ে যাচ্ছে এবং DSS ব্যবহার করলে কোলাইটিসের কারণে, আবার RG ব্যবহার করলে সেটাকে আবার অ্যাক্টিভেশনকে কমায় উল্টা দিকে দেওয়া যাচ্ছে, রিভার্স করা যাচ্ছে বা রিকভার করা যাচ্ছে বা রেস্কিউ করা যাচ্ছে, যাই বলি না কেন। তো সুতরাং সেটা তারা প্রমাণ করলো এবং তারা আরেকটা অ্যাক্টিভেটেড মার্কার TLR4, সেটাও অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের মার্কার TLR4, সেটাও তারা ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে প্রমাণ করে দেখালো যে হ্যাঁ, TLR4ও হচ্ছে ওই বেড়ে যায়। TLR4 বহনকারী ম্যাক্রোফেজ অর্থাৎ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের পরিমাণ DSS এ বেড়ে যায়, যেটা RG1 এবং Y27 দিয়ে কমানো যায়। তো সুতরাং এইগুলো দিয়ে তারা আসলে আহ, প্রমাণ করলো যে আহ, এই ডিএসএস ম্যাক্রোফেজের পরিমাণ বাড়ায় দেয়, বিশেষ করে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের পরিমাণ বাড়ায় দেয়, যেটা RG1 এবং Y27 সেই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের পরিমাণ বাড়ায় দেয়, সেটাকে আবার কমাতে পারে। তার মানে ইনফ্লামেশনের জন্য দায়ী আম, যে সে গ্রুপটাকে। তবে এখন এটা আসলে আচ্ছা, পরে আমরা ক্রিটিসাইজের দিকে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা একটা ব্যাপার। তো সুতরাং তারা এটা বললো যে ঠিক আছে, অ্যাক্টিভেশনটা কমায় দিচ্ছে ম্যাক্রোফেজের কোলাইটিসের জন্য। তো সুতরাং ঠিক আছে, এটা কমালো। তখন পোলারাইজেশনের ব্যাপারটা যে না, ঠিক অ্যাক্টিভেটেড হয়, কিন্তু অ্যাক্টিভেটেড হয় তো এটা কি M1 না M2 তে অ্যাক্টিভেটেড হয়, কোন ধরনের পোলারাইজেশন হয়? তো সেটার জন্য তারা তখন পোলারাইজেশনের জন্য যে মার্কারগুলো সেগুলো ব্যবহার করলো। তো সেই ক্ষেত্রে পোলারাইজেশনের জন্য মার্কার M1 পোলারাইজেশনের মার্কার হচ্ছে আইনস, মানে যেটা নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে। নাইট্রিক অক্সাইড একটা ইনফ্লেমেটরি কম্পাউন্ড। সেলে নাইট্রিক অক্সাইডের পরিমাণ গেলে আহ, পরিমাণ বেড়ে গেলে তার মানে ইনফ্লেমেশন বেড়ে যায়। ইনফ্লেমেশন বেড়ে গেলে নাইট্রিক অক্সাইড বেড়ে যায়, যাই হোক যেটাই বলি তো সেই আইনস সেই নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে এবং সেইটা হচ্ছে একটা M1 মার্কার, ম্যাক্রোফেজের মার্কার। তো সেই আইনস বহনকারী যে ম্যাক্রোফেজ, সেটার পরিমাণ কিন্তু ডিএসএস এ বেড়ে গেছে এবং দেখা গেছে যে RG1 দিয়ে সেটা এবং Y27 দিয়ে তো কমবে, অলরেডি সেটা প্রমাণিত। তো আমরা RG1 নিয়েই কাজ করছে তারা তো প্রথম। তো সেটা RG1 দিয়ে তারা দেখলো যে কমে যায়। তার মানে M1 পোলারাইজেশনকে ডিএসএস যে M1 পোলারাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে ফেরাতে পারে RG1। এবং M1 যেহেতু প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন তৈরির জন্য দায়ী, তার মানে ইনফ্লেমেশনকে কমাতে পারে। এটা ডাইরেক্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং এই M2-র যে মার্কার, M2-র মার্কার আছে CD206, তারপরে CD163, এগুলো হচ্ছে M2-র মার্কার। তো সেই M2-র মার্কার, আর এই যে এই প্রথম দুইটা তো হচ্ছে CD11B F480, এটা তো ম্যাক্রোফেজের মার্কার, কিন্তু M1 না M2 সেটার জন্য সিডি, যেমন ওখানে আইনস ছিল M1 এর, আর এখানে CD206, এটা হচ্ছে M2 এর। তো M2 এর মার্কার আলাদা, মানে তার মানে M2 ম্যাক্রোফেজের পরিমাণ দেখা গেল যে ডিএসএস এ কম। ওকে, তার মানে অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন তৈরি করার যে ম্যাক্রোফেজগুলো ডিএসএস এ কম, কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন তৈরি করার ম্যাক্রোফেজগুলো যেটা M2 ম্যাক্রোফেজ, সেগুলো হচ্ছে RG1 বা Y27-এ বেশি। যেটা ওই যে সাইটোকাইনে ইনডাইরেক্টলি দেখেছিলাম, সেইটার সাথে এটা মিলে যাচ্ছে। তারা ডাইরেক্টলি প্রমাণ দিচ্ছে যে M1 এখানে বেশি, এখানে M2 বেশি। তার মানে RG1 দিলে M2 বেশি। অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন তৈরি করার যে ম্যাক্রোফেজগুলো, সেগুলো RG1-এ বেশি। তো তারা এটা ডাইরেক্ট আর কি এখানে প্রমাণ করছে। এবং ওই যে CD163 দিয়ে সেটাও M2-র মার্কার প্রোটিন, সুতরাং সেটা ওই যে এখানে ডিএসএস এ কম, কিন্তু যখন RG1 ব্যবহার করা হচ্ছে বাড়ছে। সুতরাং তারা এটার মাধ্যমে হলো, আচ্ছা যাই হোক, ওই পর্যন্ত তারা ওইভাবে প্রমাণ করলো যে ওকে, M1 আর M2 পোলারাইজেশনটা আসলে রেগুলেট হচ্ছে RG1 দ্বারা।
আর্জিএন উপস্থিতিতে একরকম, ডিএসএস ইন্ডুস কোলাইটিসের মানে ওই মাইসে আরজির অনের উপস্থিতিতে একরকম, আর অনুপস্থিতিতে একরকম। উপস্থিতিতে কিরকম, যে M2-র বেশি, M2 ম্যাক্রোফেজের সংখ্যা বেশি, আর অনুপস্থিতিতে M1-এর সংখ্যা বেশি। তো সুতরাং সে যে ব্যালেন্স করছে, রেগুলেট করছে, সেটা সেভাবে প্রমাণ করলো। তো এটাকে আরো ঠিক আছে যে ওইটা তো সাইটোকাইন দিয়ে প্রমাণ করছে, এলআইসার মাধ্যমে। তো তারা যে সাইটোকাইন দিয়ে প্রমাণ করেছে, এখানে ফ্লো সাইটোমেট্রি দিয়ে প্রমাণ করেছে। তো আসলে ভালো জার্নালের জন্য ওরা বলে যে মাল্টি ডাইমেনশনে প্রমাণ করো যে একই জিনিস যেটা ক্লেম করছে। তো তো তারা বললো যে ঠিক আছে, আমরা আরো ভাবে প্রমাণ করি যে সেটা কোলনিক, যে কোলনের যে টিস্যু, সেখানে আসলে যে প্রোটিনগুলো আছে, যেগুলো হচ্ছে এই ম্যাক্রোফেজ পোলারাইজেশনের সাথে যে যারা রিলেটেড, তাদের এক্সপ্রেশনের মানে তাদের পরিমাণের কোনো পার্থক্য আছে কিনা। তো সেটার জন্য তারা কোলন টিস্যু নিয়ে ওই লাইসিস করলো, হোমোজেনাইজ করলো, তারপরে ওয়েস্টার্ন ব্লটিং করে আসলে পিবিএস এ ফাইনাল কনসেন্ট্রেশন যা ডাইলেট টাইলেট করে আহ, তোমার জেল ইলেক্ট্রোফোরেসিস, এসডিএস পেজ, এসডিএস পেজ পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস, যেটা সেটা করে প্রোটিন সেপারেশনের মাধ্যমে সেখান থেকে প্রোটিনগুলোকে আবার মেমব্রেনে, তোমার ওয়েস্টার্ন ব্লটিং এর জন্য মেমব্রেনে ট্রান্সফার করা। তোমরা ওয়েস্টার্ন ব্লটিং হয়তো পড়লে, যারা পড়েছো তারা বুঝতে পারবা, মানে আমি জাস্ট বলছি, কিন্তু এটা আসলে এটাই একটা বড় জিনিস। তো সেখানে ট্রান্সফার করার পরে সেই অ্যান্টিবডি দিয়ে সেগুলোকে আবার লেবেলিং করে সেগুলো যে কোন ধরনের প্রোটিন এবং কী রকম এক্সপ্রেশন সেটা দেখা। তো তারা সেটা দেখেছে এবং সেই ডাটাটা এখানে প্রেজেন্ট করেছে। সেখানে তারা দেখেছে যে আর্জিনেস অন, এই যে আর্জিনেস অন হচ্ছে আসলে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি, মানে এটা আর্জিনেস অন হচ্ছে আসলে এক ধরনের এনজাইম। এবং এই এনজাইমটা ওই যে আইনসের সাথে আসলে কম্পিট করে, মানে মানে আইনস যা করে তার উল্টোটা করে। তার মানে এর আইনস হচ্ছে প্রো ইনফ্লেমেটরি আর এ হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি। তো নাইট্রিক অক্সাইড তৈরিকে বাধা দেয় আর্জিনিজন অন্যভাবে, মানে সে তার, তো যাই হোক আমরা ওই পাথরের দিকে যাচ্ছি না। তো সেই আর্জিনিজন যেটা M2 এর সাথে রিলেটেড, সেটা দেখা গেছে যে এই যে ডিএসএস গ্রুপে এই যে তারা ওয়েস্টার্ন ব্লটিং করেছে এটা। আমরা তো ওয়েস্টার্ন ব্লটিং এর এটা, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বা যেটার সাথে কম্পেয়ার করা হবে আসলে, এটা হাউসকিপিং জিনের প্রোটিনের পরিমাণ, গ্লিসারালডেহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস, যাই হোক, আর এটা আর্জিনেজের লেভেল এই যে এখানে। তো দেখা যাচ্ছে কন্ট্রোলে কিন্তু আর্জিনেজ লেভেল অনেক বেশি, কিন্তু ডিএসএস এ কমে গেছে। আবার ডিএসএস আরজিতে বেড়ে গেছে, আর ডিএসএস Y27 বেড়ে গেছে। এই জিনিসটাই আসলে এখানে, এটা রিপ্রেজেন্টেটিভ ইমেজ, এখান থেকে তিনটার ডাটা নিয়ে এটা গ্রাফটা তৈরি করেছে। তো এই গ্রাফে দেখা যাচ্ছে যে ডিএসএস এ এটা কম, আর সেটা যে আবার যখন কম্পেয়ার করা হচ্ছে ডিএসএস এর সাথে R0 সেটা বেড়ে গেছে, এবং যখন Y27-এর সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা বেড়ে যাচ্ছে। তো সুতরাং এই যে আহ, আহ, তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, তো সেটা কম্পেয়ার করা হয়েছে, এই কম্পেয়ার করে তারা যে না ঠিক আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি যে ম্যাক্রোফেজ, অর্থাৎ M2 ম্যাক্রোফেজ, সেইটার পরিমাণ ডিএসএস এ কম থাকে কিন্তু আরজিতে বেড়ে যায়। তো একইভাবে আহ, যেটা MIF অন, সেটা আসলে M2 পোলারাইজেশনের সাথে রিলেটেড প্রোটিন, সেটা কিন্তু আবার বেড়ে গেছে ডিএসএস এ, আর RG1 এ কমে গেছে। তো যাই হোক, এই বিভিন্নভাবে তারা আসলে প্রমাণ করছে যে RG1 M2 M1 পোলারাইজেশন থেকে M2 পোলারাইজেশনে কনভার্ট করতে হয়। অর্থাৎ ডিএসএস কোলাইটিসে ইনফ্লামেশনের কারণে M1 পোলারাইজেশন ম্যাক্রোফেজের পরিমাণ থাকে, বেশি থাকে, অধিক থাকে, সেটা থেকে কমায় M2 তে নিয়ে আসতে পারে, বা M2 পোলারাইজেশনের ম্যাক্রোফেজের আধিক্য আনতে পারে, সেটা RG1। ওকে, সেটাই তারা প্রমাণ করার চেষ্টা করেছে। আরেকটা পিমন, এটাও হচ্ছে
এমনের সাথে জড়িত, সেটা যে ডিএসএস এ বেশি, কিন্তু ওই যে আরজিঅন সেখানে এসে কমে গেছে। তো এই মাল্টিপল ডাইমেনশনে এলাইসা দিয়ে, ওয়েস্টার্ন ব্লটিং দিয়ে, এবং ওই যে ফ্লো সাইটোমেট্রি দিয়ে, তিনটা ধরনের মানে তিনটা দিক দিয়ে তারা এইটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে এই আরজি 1 এবং Y27 এরা হচ্ছে M2 ম্যাক্রোফেজের সংখ্যা সিগনিফিকেন্টলি বাড়াতে পারে। কোথায়? ডিএসএস ইনডিউস কোলাইটিসে। অর্থাৎ তার মানে সেখানে যে M2, যেখানে M1 এর আধিক্য থাকার কথা, সেখানে সেটাকে কমায় M2-র আধিক্য বাড়াতে পারে। মানে ফলে অ্যান্টি ইনফ্লেমেটরি একটা সিচুয়েশন তৈরি হয়। আর অ্যান্টি ইনফ্লেমেটরি সিচুয়েশন তৈরি হওয়ার ফলে কি, ইনফ্লেমেশনটা বন্ধ হবে। তার মানে কোলাইটিসটা রিলিফ হবে, উপশম হবে। তো ভালো হবে। তো এইটা হচ্ছে তারা, তো সেটা তারা এইভাবে প্রমাণ করেছে। এবং এই যে তারা যে আরজিঅন যে M1 M2 পোলারাইজেশনের মধ্যে একটা ব্যালেন্স করে, রেগুলেট করে, সেটা প্রমাণ করেছে। এখন তারা এরপরে গেছে যে ঠিক আছে, এটা তো করে, তো এটার সাথে সাথে কি এই যে গাটের যে কোলনের যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়ার গুলোর সংখ্যা এবং তাদের যে স্পেসিসের ডাইভার্সিটি, এইগুলো কম্পোজিশন, যে এটা নর্মাল, ওখানে আমরা জানি কার্টে হচ্ছে কমন সেল বা মিউচুয়ালিস্টিক ব্যাকটেরিয়াগুলো থাকে। তো সুতরাং সেইগুলোর সেই ডাইভার্সিটিটা বা কম্পোজিশনটা যেরকম যা থাকার কথা সেরকমই থাকে না, কম বেশি হয় ডিএসএস এর কারণে আরজি, এবং সেখানে আরজি 1 ট্রিটমেন্ট দিলে। তো সেটা তারা আসলে আহ, দেখানোর চেষ্টা করেছে যে সেখানেও কোনো আরজি 1 এর ভূমিকা আছে কিনা। কারণ আমরা জানি যে এই যে গাটে যখন যারা আইবিএস এ ভোগে বা আহ, এ ধরনের প্রবলেমে ভোগে, তখন তাদেরকে প্রোবায়োটিক খেতে দেওয়া হয়। তাই প্রোবায়োটিক খেতে দেওয়া হয় কারণ যাতে গাটে নর্মাল মাইক্রোবায়োটা, মানে মাইক্রো অর্গানিজমের কম্পোজিশনটা ফিরে আসে, যে তার যেগুলো থাকার কথা সেগুলো ফিরে আসে। তো এরকম চিন্তা করছে যে তাদের একটা অ্যাজাম্পশন যে উম, সম্ভবত ডিএসএস এর কারণে ওই নর্মাল মাইক্রোবিয়াল কম্পোজিশন বা কমিউনিটিটা ডিস্টারবেন্স হয়। তো সুতরাং আরজি 1 সেটাকে ফিরে আনতে পারে। তো ভালো কথা, আনতে পারে, তাদের এটা অ্যাজাম্পশন। তো তারা আসলে সেটার উপরে ভিত্তি করে তারা কিছু কাজ করেছে, এবং সেটার, তো তারা কি করেছে যে ওই যে তারা স্টুলের ব্যাকটেরিয়া কালেক্ট করেছে, স্টুল কালেক্ট করেছে, সেখান থেকে স্টুল থেকে তারা আসলে ব্যাকটেরিয়াগুলো আলাদা করে সেখানে পিওর কালচার করে সেখান থেকে 16S রাইবোজোমাল আরএনএ জিন আইসোলেট করে, পিউরিফাইড করে, যাই হোক সেটা যেভাবে সিকুয়েন্সিং করা হয়, সিকুয়েন্সিং করে আহ, আমরা জানি যে ব্লাস্ট করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে বা ডাটাবেজের সাথে ব্লাস্ট করে আসলে সিমিলারিটিস পার্সেন্টেজ দেখা হয়। ওকে। তো সাধারণত 97% সিমিলারিটিস বা তার চেয়ে বেশি সিমিলারিটিস হলে ধরে নেওয়া হয় যে মোটামুটি একই ইউনিটের মধ্যে, যেটাকে বলা হয় ওই যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, ওটিইউ, যে মোটামুটি তারা একই ব্যাকটেরিয়া বা একই ওটিইউ এর অন্তর্ভুক্ত। আহ, তো যাই হোক, তো তারা আসলে দেখলো যে হ্যাঁ, এরকম ব্যাকটেরিয়া যখন তারা আইসোলেট করলো, করার পরে তারা দেখলো যে কয় ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো তাতে দেখলো যে কন্ট্রোলে উম, এরকম ওটিইউর সংখ্যা মানে 61। সেখানে ডিএসএস এ যে কমে 61, ডিএসএস এ যে কমে 9টা হয়েছে। আর ডিএসএস আরজিতে যে 14টা হয়েছে, তার মানে 9 থেকে 14টা, 5টা বেড়েছে। ডিএসএস Y27-এ যে 14টা বেড়েছে, মানে ওই ইউনিট ওটিইউ। তা যাই হোক, কন্ট্রোলে আসলে ডিএসএস দিলে এই মানে অনেক কমে যাচ্ছে, কিন্তু কমে গেলেও ঠিক আছে, 9টা থেকে আবার 14টা হচ্ছে। তো ওই দিক দিয়ে আবার একটা যে ভালো দিক, যে বাড়ছে। আহ, তো ওইটা তারা যে না ঠিক আছে, সেটা একটা ভালো দিক যে হ্যাঁ, আরজিয়ান এবং Y27 ট্রিটমেন্ট দিয়ে আহ, এইটা বাড়াতে পারে ওটিও এর সংখ্যা, অপারেশনাল টেকনোলজি ইউনিটের সংখ্যা। ওকে। যেটা এই যে এখানে 9টা 14টা নয়, মানে এটা আর সবগুলো একসাথে 300 মানে শেয়ার করে যেটা। তো সেটা বাদ। আর এটা হচ্ছে একদম স্পেসিফিক যে, তো এবং তারা হচ্ছে যখন ওই যে ব্যাকটেরিয়াগুলো পেলো, আলাদা আলাদা জেনাস পেলো, তো সেখানে তো সেই জেনাসের
সংখ্যা, লোড যে পরিমাণ, সেটার উপরে ভিত্তি করে তারা এরকম একটা গ্রাফ ডায়াগ্রাম দিল। তো সেইখানে অ্যাবান্ডেন্সের যেটা, যে অ্যাবান্ডেন্স কেমন, তো সেই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে যেমন এখানে গ্রিন কালারটা কন্ট্রোলে বেশি কিন্তু কম, কিন্তু সেটা ডিএসএস এ যে ডিএসএস স্টেফাইলোকোকাস কন্ট্রোলে কম, কিন্তু ডিএসএস এ যে সেটা বেশি হয়ে গেছে। তার মানে অবশ্যই এটার ব্যাকটেরিয়াল কম্পোজিশন আর এটার ব্যাকটেরিয়াল কম্পোজিশন আলাদা। তো এরকম, তারপরে যাই হোক এরকম কম বেশি হয়ে গেছে। আবার ইওলো, যেমন ব্যাকটেরিয়াইডস এর ক্ষেত্রে এখানে ছিল কন্ট্রোলে কম, কিন্তু ডিএসএস এ যে অনেক বেড়ে গেছে। তো এইরকম তারা আসলে যে বিভিন্ন এই যে এখানে ছিল বেশি, এখানে কমে গেছে। তো তার মানে যেটা যে একটা ইফেক্ট, যে ডিএসএস এর যে ব্যাকটেরিয়াল কমিউনিটির উপরে গার্ডের যে পপুলেশনকে, তার ডাইভার্সিটি অ্যাবান্ডেন্সকে কমাচ্ছে, কন্ট্রোল করছে সেটা। এবং সেটা যেমন ডিএসএস একটা অবস্থায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার তারা যদিও ক্লেম করেছে, কিন্তু আমি এই ছবি দেখে খুব সন্তুষ্ট না যে আসলে আরজি অন বা Y27 একদম কন্ট্রোলের কাছাকাছি ফিরে আনছে। তো যাই হোক, তারা যে না কিছু একটা চেঞ্জ আনছে সেটা বলছে। তো সেটা বলতে পারি যে চেঞ্জ আসে। তো সুতরাং এটার উপরে ভিত্তি করে যে না ঠিক আছে, গাট মাইক্রোবায়োটা কম্পোজিশন ইমপ্রুভের জন্য আরজিওন কাজ করে। এবং তারা আসলে এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম, রিডান্ডেন্সি ডিস্টেন্স প্রোগ্রামের মাধ্যমে যে এই M1 M2 ম্যাক্রোফেজের যে সাইটোকাইনগুলো সেক্রেশনের সাথে বা তাদের এই অ্যাক্টিভেশন পোলারাইজেশনের সাথে এই গাটের যে ব্যাকটেরিয়াগুলো, যে ডিএসএস এর যে ধরনের ব্যাকটেরিয়া এবং ডিএসএস প্লাস আরজিতে যেরকম কন্ট্রোলের যে ব্যাকটেরিয়া, তাদের একটা রিলেশন আছে কিনা, যে তাদের সাথে ক্রস টক হয় নাকি, সেটার জন্য তারা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ব্যবহার করেছে। করে তারা আসলে দেখানোর চেষ্টা করেছে যে যে TLR4, আমরা দেখেছি যে TLR4 হচ্ছে M1 এর মার্কার। তো এই M1 এর মার্কারের সাথে যেমন এই TLR4 M1 এর মার্কার যদি এইদিকে হয়, তো এই দিকে দেখা গেছে যে এই M1 মার্কারের দিকে এই যে ডিএসএস হচ্ছে এরকম, ব্লু হচ্ছে ট্রায়াঙ্গেল, যে ব্লু ট্রায়াঙ্গেলের সংখ্যাগুলো TLR4 এর কাছাকাছি। আবার কন্ট্রোলের গুলো কিন্তু এই TLR4 থেকে অনেক দূরে। এই সিডি 163 আর CD 206, এটা হলো M2 এর মার্কার। তো M2 এর মার্কারের দিকে হচ্ছে এই কন্ট্রোল বা এই যে DSS-Y27 বা ডিএসএস আরজিওন, এটা কিছুটা এইদিকে। আর যারা হচ্ছে ডিএসএস, সেটা TLR4 এর দিকে। তো তার মানে তারা যে না ঠিক আছে, এই প্রোগ্রামের মাধ্যমে যে ক্লোজার টু, যেহেতু M1 মার্কারের দিকে ডিএসএস গ্রুপ এর ক্লোজার, সুতরাং এটার সাথে ক্রস টকের একটা মানে তার মানে এই ধরনের ব্যাকটেরিয়া এমন, যেখানে এমন ম্যাক্রোফেজের আধিক্য থাকে, সেখানে ডিএসএস এর গ্রুপের যে ব্যাকটেরিয়া তাদেরও আধিক্য থাকবে, এটা রিলেশন আছে। এরকম একটা জিনিস তারা আসলে প্রমাণ করার চেষ্টা করেছে। একইভাবে যে TLR2, এটাও একটা এমন মার্কার, সেখানেও দেখা গেছে যে ওই ডিএসএস গ্রুপের ব্যাকটেরিয়াগুলো TLR2 এর দিকে আসলে ক্লোজ। তার মানে তাদের আধিক্য TLR2 এমন ম্যাক্রোফেজে যত আধিক্য বাড়ে, তাদের আধিক্য বাড়ে, সংখ্যা বৃদ্ধি ঘটে। সুতরাং একটা কোরিলেশন আছে, সেটা তারা আসলে এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে। এবং তারা শুধু এইভাবে ওই অ্যানালিসিস না, শেষে তারা TLR2 এর এক্সপ্রেশনও দেখিয়েছে যে এই ডিএসএস গ্রুপে TLR2 এমন ম্যাক্রো, মানে এমন ম্যাক্রোফেজের মার্কার যে TLR2, সেটা আসলে ডিএসএস গ্রুপে বেশি থাকে। সেটা তারা ওয়েস্টার্ন ব্লটের এর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে। তো যাই হোক, এগুলোর মাধ্যমে যে না তারা এটাও ক্লেম করেছে যে না M1 M2 ম্যাক্রোফেজের সাথে একটা ক্রস টক হয় ইন্টেস্টিনাল ফ্লোরা, মানে ইন্টেস্টাইন বা কোলনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সে তাদের সাথে, আর M1 M2 ম্যাক্রোফেজের সাথে একটা ক্রস টক হয়, তাদের ইন্টারাকশন হয়, তার উপরে ডিপেন্ড করে ওইখানে ওই ম্যাক্রোফেজ ক্রসটকের উপর ডিপেন্ড করে গাটের আসলে কোন ধরনের ব্যাকটেরিয়া বেশি থাকবে বা কম থাকবে, সেটা ডিটারমাইন্ড হয়, ডিপেন্ড করে। তো এটা একটা তারা বলেছে। এবং তারপরে ফাইনালি তারা আসলে এটাই ফাইনালি তারা আসলে গেছে যে ঠিক আছে, এই যে M1 M2 ম্যাক্রোফেজের পোলারাইজেশনটা
মানে তারা দেখলো যে M1 M2 ম্যাক্রোফেজের পোলারাইজেশন এবং গার্টের যে ব্যাকটেরিয়া তাদের কন্ট্রোলের মাধ্যমে আসলে কোলাইটিসের আউটকামটা কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ কোলাইটিস খুব খারাপ অবস্থায় থাকবে না উপশম হবে সেটা ডিপেন্ড করছে M1 M2 পোলারাইজেশন এবং ব্যাকটেরিয়ার উপরে। এখন তারা আসলে বলতেছে ঠিক আছে M1 M2 পোলারাইজেশনের জন্য তো এটা করছে, কিন্তু এটা আসলে এই উপাদানটা M1 M2 পোলারাইজেশনটাকে কন্ট্রোল করছে কিভাবে, কোন পাথওয়ের মাধ্যমে। তো তারা সেটার জন্য সিগন্যালিং পাথওয়ে এটা আহ, খোঁজার চেষ্টা করেছে। তো সেই জন্য তারা আসলে সহজে তারা যে পজিটিভ কন্ট্রোল ব্যবহার করেছিল Y27, সেইটা অলরেডি জানা যে এই Y27 রক নগবি রো এ সিগন্যালিং এটা একটা ইনফ্লামেটরি সিগন্যালিং পাথওয়ে, যেটি ইনফ্লামেশনের জন্য দায়ী। তো এই সিগন্যালিং পাথওয়ে রক অনকে ইনহিবিট করার মাধ্যমে তারা হচ্ছে মানে বাধা দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে এই পোলারাইজেশনটাকে কন্ট্রোল করে বা আলসার মানে ওই আলটিমেটলি হচ্ছে কোলাইটিসকে প্রিভেন্ট করে। তো সুতরাং এটা যেহেতু অলরেডি 2020 সালে অলরেডি আবিষ্কৃত হয়েছে, রিপোর্টেড হয়েছে, তো সুতরাং তারা চিন্তা করলো যে হয়তো RG1 ওই পথেই হাঁটে, ওই পাথওয়েকেই কন্ট্রোল করে। তো তারা তাদের ওইটা অ্যাজাম্পশন এবং সেই হিসাবে তারা আসলে স্টাডি করে এবং সেটাই পায়। এখন সেটাই যে এটা এভাবে করে কিনা সেটা তারা স্টাডি করে এবং তো সেটা স্টাডি করার জন্য তারা আসলে দেখে যে ঠিক আছে রক অনের লেভেলটা কি, যে সেটা কি আসলে ইনহিবিট হয় না হয় না। তো দেখা গেছে যে রক অনের এই যে দেখো যে এখানে কন্ট্রোলে ডিএসএস এর রক অনের পরিমাণ বেশি, কিন্তু RG1 আর Y27 এখানে রক অনের পরিমাণ কমে গেছে, তার মানে রক অনকে ইনহিবিট করা হচ্ছে। তার মানে নগবি এ যে সিগন্যালিং পাথওয়েতে রক অন যে ভূমিকা পালন করে সেইটা ও পালন করতে বাধা দিচ্ছে, ফলে ইনফ্লামেশনটাও বাধাপ্রাপ্ত হচ্ছে। তো যাই হোক, তো এটা যে রক অনকে বাধা দিচ্ছে Y27-এর মতো RG1। তো সুতরাং এটা একটা পাওয়া গেল যে না তাহলে ওই পাথওয়েতে কাজ করছে, তো সেটা ঠিক আছে, সেটার জন্য আরো তারা যে তাহলে এই অন্যগুলো কি করছে, অর্থাৎ রকন তো রো এ এই মানে এনজাইম কাইনেজ সিরিন কাইনেজ যাই হোক এটাকেও হচ্ছে কন্ট্রোল করে। তো সুতরাং এটার লেভেলটা কি সেখানেও তারা আসলে এই যে এখানে ছবি এবং ইয়েতে দেখা যাচ্ছে যে ডিএসএস এ অনেক বেড়ে গেছে, কিন্তু যখন RG ব্যবহার করা হচ্ছে তখন সেটা আসলে কমে যাচ্ছে। তার মানে রকনকে যেমন বাধা দিচ্ছে, রকন আবার বাধাপ্রাপ্ত হওয়ার কারণে রো অনের পরিমাণ কমে যাচ্ছে, এবং রো অনের পরিমাণ কমে যাওয়ার কারণে নগবিয়ের সেটারও পরিমাণ কমে যাচ্ছে। এই যে এখানে এটা বাড়েনি, কিন্তু RG অন দেওয়ার কারণে সেটা কমে যাচ্ছে। তো এই তার মানে যেহেতু রক অন রো এ নগবি যাই হোক তিনটা ওই সিগন্যালিং পাথওয়ের তিনটা মেইন কম্পোনেন্টকে যেহেতু RG অন কমায় দিচ্ছে Y27-এর মতো, তো তো তারা বললো যে ঠিক আছে এরা হচ্ছে আসলে ওই কোলন কোলাইটিসকে তার কোলন ইনফ্লামেশনকে আসলে এই পাথওয়ের মাধ্যমে সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে কন্ট্রোল করে। তো ভালো কথা। তো সুতরাং এটা তারা করলো যে এই সিগন্যালিং পাথরের মাধ্যমে করলো। ঠিক আছে, তো আমরা আবার একদম অনেক কিছু বললাম, এখন সামারিতে আবার যাই। তো সামারিতে যাই। তো আমরা একটু মনে করার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে যে আহ, কি যে আমরা দেখলাম যে ডিএসএস ডেক্সান সোডিয়াম সালফেট কি করে মাইস মডেলে সেখানে এক্সপেরিমেন্টাল কোলাইটিস তৈরি করতে পারে, মানে কোলনের ইনফ্লামেশন তৈরি করতে পারে, সেটা আমরা দেখলাম। মানে তারা প্রমাণ করেছে এবং তারা প্রমাণ করেছে যে RG1 Y27 এরা হচ্ছে এই ডিএসএস ইনডিউসড কোলাইটিসকে রিলিভ করতে পারে, উপশম করতে পারে খুব এফেক্টিভলি। সেটাও তারা প্রমাণ করেছে ডাটা দিয়ে। এবং তারা এটা প্রমাণ করেছে যে RG1 এবং Y27 এগুলো এই যে ডিএসএস ইনডিউসড আপরেগুলেশন অফ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের যে পরিমাণ বেড়ে যাওয়া সেটা, যেটা ডিএসএস ইনডিউসড কোলাইটিস থাকলে সে কোনো ডিএসএস গ্রুপে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের পরিমাণ যে বেড়ে যাওয়া সেই পরিমাণটা বেড়ে যাওয়াটাকে এবং বা অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনের কমে যাওয়াটাকে দুটাকেই ইনহিবিট করে একটা
সাম্য অবস্থায় রাখতে পারে, বা অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনের পরিমাণ বাড়ায় দিতে পারে, যাই হোক সেটা একটা। এবং এ- তারা এটা যে ম্যাক্রোফেজের অ্যাক্টিভেশনকে থামাতে পারে এবং রেগুলেট করতে পারে M1 M2 পোলারাইজেশনকে, যেটা RG1 এবং Y27, এবং গাট মাইক্রোবায়োটাকে ভালো করতে পারে সেটা বলেছে। এবং এইগুলো করে তারা, যে সিগন্যালিং পাথওয়ে সেটা নগবীর ও অন সিগন্যালিং পাথওয়ে ব্যবহার করে তারা এটা করে। তো যাই হোক, আহ, আমরা ডিসকাশন বা মানে ওভারভিউটা টোটালিটা দেখলাম, আর কনক্লুশনে তো যে সেটাই ওই একই কথা যেটা টাইটেলে আছে, যে M1 M2 ম্যাক্রোফেজ পোলারাইজেশন কন্ট্রোল করে হচ্ছে জিনসেনোসাইড RG, এটা আলসারেটিভ কোলাইটিসকে উপশম করতে পারে, রিকভার করতে পারে। আহ, কিভাবে কিভাবে রিকভার করতে পারে? M1 পোলারাইজেশনকে রেগুলেট করে, গাট মাইক্রোবায়োটা কম্পোজিশনকে রেগুলেট করে, আর নগবি র এ সিগন্যালিং পাথওয়েকে ইনহিবিট করে। তো এই তিন উপায়ে তারা আসলে কোলাইটিসকে উপশম করে বা দমন করে, যাই হোক সেটা এক্সপেরিমেন্টাল কোলাইটিস ইঁদুরের ক্ষেত্রে মাইস মডেলে। এখন মানুষে কি করবে সেটা হয়তো এরকমই করবে, তো সেটা তো অন্য আরো পরীক্ষার ব্যাপার। তো এই পর্যন্ত, এখন প্রশ্ন করতে পারে সবাই। অনেক বেশি সময় লেগে গেল, তাই না? আচ্ছা, এখন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, প্রশ্ন নেই কোনো নাকি? স্যার আমরা শুনতে পাচ্ছি, আমরা একটু সময় দেই 2-3 মিনিট সবাই আচ্ছা, আচ্ছা, কোশ্চেন যদি কোশ্চেনের কারো জন্য। থাকে সবাই আর কি হুম। আসলে এই ধরনের পেপারগুলো একটু কঠিন মনে হতে পারে অনেকের কাছে, হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। যে একটু তারপরে একটা ধারণা পাওয়া যে কি ধরনের রিসার্চ হচ্ছে, মানে মেইনলি হচ্ছে আমরা যে সব কিছু, সব বিশেষ করে সব মেথডগুলো সাথে সাথে এরকম প্রেজেন্টেশন অ্যাটেন্ড করলেই বুঝতে পারবো তা না। কিন্তু কি ধরনের কাজ এবং কি ধরনের কাজের জন্য কি ধরনের এক্সপেরিমেন্ট করা যায়, সেইটা একটা, এই যে এরকম জার্নাল ক্লাবের ওইটা একটা সুবিধা, যে না ঠিক আছে, অমুক এইটার জন্য এই ধরনের কাজ করেছিল, তো আমিও এরকম করতে পারি এরকম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, বল। যে আপনি স্যার শুরুতে বলছিলেন স্যার এই ইসের জন্য এই আলসারেটিভ কোলাইটিসের জন্য বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি বা ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস বর্তমানে বাজারে আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আর কি ওটা লং টার্ম ইউজ করা যায় না বিভিন্ন সাইড ইফেক্টের কারণে ইত্যাদি। হুম, হুম, তো হুম। আর কি সেইটা, জি স্যার। হ্যাঁ, বলো, বলো। স্যার তো আমরা এই যে আপনারা যেটা নিয়ে কাজ করছেন স্যার, এই যে জিংসেনোসাইড RG1, হুম, তো হুম, স্যার এটা তো আমরা দেখলাম যে আর কি কিভাবে আলসারেটিভ কোলাইটিস কে উপশম করে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু হুম, স্যার এটা কি ওই যে বর্তমানে যেগুলা প্রচলিত ড্রাগস আছে যেগুলো সাইড ইফেক্টের জন্য লং টার্ম ইউজ করা যাচ্ছে না, তো হুম, এইটার কি সেইটা সেই সাইড ইফেক্ট গুলা শো করতেছে কি করতেছে না সেইটা তো স্যার এই পেপারে দেখলাম না স্যার আর কি, হুম। আসলে ওইটা কি চেক এইটা, করা হয়নি? না এটা তো, এটা প্রথম কথা হচ্ছে যে এই কাজটা তো ধরো চাইনিজ, আমাদের কাজ না, এটা আমরা প্রেজেন্ট করছি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে চাইনিজ প্রফেসররা করেছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ এরকম কাজ একটা আমরা করেছি আমাদের ল্যাবে, সেখানে আমরা, আমি বলি তোমাদের, সেইখানে আমরা আহ, এই থানকুনি পাতা, অনেকে চেনো, থানকুনি পাতার এক্সট্রাক্ট এবং হচ্ছে মনটেপারি নামের এক ধরনের উদ্ভিদ আছে, তার এক্সট্রাক্ট, আমরা দুইটার সিনার্জিস্টিক ইফেক্ট দেখেছি। সেম এই মডেলে ডিএসএস দিয়ে আমরা কোলাইটিস ইনডিউসড করে তারপরে দেখেছি। সেখানে আমরা আহ, মোটামুটি একটা সন্তোষজনক ফলাফল দেখেছি। তো সেটা যাই হোক, সেটা আলাদা।
এখন এইটার ক্ষেত্রে তারা যেটা জাস্ট মাইস মডেলে করেছে, কিন্তু এটার হিউম্যান ইফেক্ট আছে কি না সেটা তারা স্টাডি করে নাই। আচ্ছা, সেটা স্টাডি না করলেও যেটা মানে সুবিধা হলো যে তারা এমন জিনিস নিয়েছে যেটা 2000 বছর ধরে অলরেডি ধরো বিভিন্ন রোগের জন্য আহ, মানুষ ব্যবহার করে, মানে হার্বাল মেডিসিন হিসাবে। সুতরাং সাইড এফেক্ট থাকলে তো 2000 বছর ধরে এটা ব্যবহার হতো না, তাই না? চায়নাতে বা ইভেন কোরিয়াতে বা ইভেন আমি যখন থাইল্যান্ডে ছিলাম, তো এবারই পোস্টডকের সময়, তো আমার মেয়ে এটা অনুষ্ঠানে গিয়েছিল, তো যাওয়ার পরে ওই নিউ ইয়ারে তো ওরকম আহ, বিভিন্ন প্রতিযোগিতা হয়, তো ও একটা গিফট পেয়েছিল। তো দেখলাম পরে বাসায় এসে খুলে দেখলাম যে এই তোমার জিনসেন টি, অর্থাৎ এই জিনসেনের এক্সট্রাক্টেড, এক্সট্রাক্ট ঠিক না, এটাকে ওই মূলটাকে গুঁড়া করে টি ব্যাগের মতো ভরা আছে, এবং পানিতে ঠান্ডা বা গরম পানি হালকা গরম পানিতে দিয়ে খাওয়া যায়। তো অনেকগুলো প্যাকেট ছিল ওই, তা আমরা খেয়েছি, খারাপ লাগে না, খুব স্বাদের কিছু না, আবার খারাপ লাগে না। তো এটা ধরো 2000 বছর ধরে যেহেতু বিভিন্ন অন্য বিভিন্ন পারপাসে ব্যবহার হয়, ইভেন বাংলাদেশে বললাম তো তুমি, এই যে ছবিটা বার্লিক মূল বা এই যে ছবিটা দেখলে দেখবে হাটে বাজারে অনেক সময় কবিরাজরা ব্যবহার করে। তো যদিও তারা উম, এরকম এক্সপেরিমেন্ট করে না, এবং এটা মাইস মডেলে করেছে, হিউম্যান মডেলে একদম এক্সাক্ট এটা টেস্ট হয়নি, এবং এটা যে একদম হিউম্যান মডেলে কোলাইটিসের জন্য ওই এই মাইস মডেলে যেভাবে কাজ করেছে সেভাবে করবে এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু সাইড ইফেক্টের ব্যাপারে আমি মানে ওইগুলোর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হয়তো মানে তেমন নাই, কারণ এটা তো 2000 বছর ধরে ওই একই জিনিস ব্যবহার হচ্ছে আর কি, মানে ওই গাছ বা তার এক্সট্রাক্ট। তো সেই জন্য ওইটা হয়তো নিরাপদ, কিন্তু এটা যে যেভাবে মাইস মডেলে কাজ করেছে সেটা হিউম্যানেও কাজ করবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না, বা বলতে পারি না, বা তারাও দিতে পারেনি, তারাও বলতে পারবে না। এখন ওইটা হয়তো মাইসে মানে এরপরে আরো আহ, করতে হবে যদি হিউম্যানের ক্ষেত্রে। হ্যাঁ, বলো, আর কারো কোনো প্রশ্ন? প্রো ইনফ্লামেটরি ড্রাগ না, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন আসলে। হ্যাঁ, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন আসলে, সাইটোকাইন দুই ধরনের, অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন আর প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো যেমন IL-6, TNF আলফা, IL 23 আছে, তারপরে 33 আছে, এরকম আছে, তারপরে তোমার IL-1 বিটা আছে। তো এরা হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। এই সাইটোকাইনগুলো কাজ হচ্ছে ইনফ্লামেশন বাড়ায় দেওয়া। আসলে ইনফ্লামেশন আমাদের দরকার আছে, কেমন যেমন ইনফেকশন হলে পরে, ইনফ্লামেশন বলতে ইনফেকশনের যখন কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকলো কথায় কথায়, যেমন আইনস, এটা প্রো ইনফ্লামেটরি একটা সিগনেট মানে কম্পোনেন্ট। তো সেটা নাইট্রিক অক্সাইড, সেটা ভাইরাসকে মারার জন্য দরকার নাইট্রিক অক্সাইড কথায় কথায়। তো এরা হচ্ছে যে কোনো একটা প্যাথোজেন ঢুকলে তাকে মারার জন্য প্রো ইনফ্লামেটরি সিস্টেমটা, সাইটোকাইনগুলোর অ্যাক্টিভেট হওয়া মানে সেক্রেশন দরকার, অ্যাক্টিভেট হওয়া দরকার। তারা ওই সিসেশন তৈরি করে যে যাতে জীবাণুগুলোকে মেরে ফেলে। কিন্তু সেটা মারার পরে মানে যুদ্ধটা শেষ হয়ে গেল, তারপরে তাকে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসতে হবে। তো সেটা স্বাভাবিক অবস্থায় যদি না আসে এবং তারপরে যদি সে কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু তখন আবার শরীরের জন্য ক্ষতিকর। তো এই কোলাইটিসের ক্ষেত্রে হয় কি, ক্রনিক ওই ওই প্রো মানে ক্রনিক ইনফ্লামেশন হতে থাকে, অর্থাৎ সেখানে মানে সবসময় প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের সেক্রেশন ওই 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 জায়গায় চলছে চলছে চলছে। এবং এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো তৈরির জন্য যারা যেসব ম্যাক্রোফেজ দায়ী, তারা হচ্ছে M1 ম্যাক্রোফেজ। তো সুতরাং যেহেতু M1 ম্যাক্রোফেজের পরিমাণ ওখানে বেশি থাকে, এবং তারা প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন সেক্রেশন করতে থাকে, তো ওইটা যেহেতু কন্টিনিউয়াস করে সেজন্য ক্ষতিকর। কিন্তু সবসময় যে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন খারাপ জিনিস তা না। ওকে, আর কিছু মানে তুমি কি অন্য কিছু মানে কি জানতে চাচ্ছিলে আসলে? আচ্ছা, আ- আচ্ছা ঠিক আছে। আর কোনো
হ্যাঁ, এই যে ইসের ক্ষেত্রে ডিএসএস দিয়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে আর কি ম্যাক্রোফেজের পরিমাণ বেড়ে গেছে কিন্তু M2 এর পরিমাণ কমে গেছে, তার মানে কি স্যার আর কি M1 এর পরিমাণ বেড়ে যাবে আর কি ইনফ্লামেশন সৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি হওয়ার জন্য M1 এর পরিমাণ বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে M2 এর পরিমাণ কম আছে, কিন্তু দুইটা মিলে আর কি ম্যাক্রোফেজের পরিমাণ বাড়ছে এরকম কিছু স্যার। আচ্ছা, হ্যাঁ, এই যে তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো যে এই মানে ইয়েতে এমন এর পরিমাণ তো বাড়বে ডিএসএস এর ক্ষেত্রে, ওকে। ডিএসএস এর ক্ষেত্রে এমন এর পরিমাণ বাড়বে। এখন যে যখন তারা আবার ক্লেম করছে যে ওকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের পরিমাণ বেড়ে গেছে, এখন অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, তোমার যে প্রশ্নটা যে এটা ক্রিটিসাইজ করার মতো, মানে কিছু আছে যে ওরা যা বললো কিছু জায়গায় তো এটা ঠিক আছে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, তো এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ তো এমন হতে পারে, M2 হতে পারে। তো আসলে কারা বাড়েছে? তো যখন আমি বলছি যে এখানে মানে ডিএসএস এর ক্ষেত্রে অ্যাক্টিভেটেড বেড়েছে, ভালো কথা। তো ডিএসএস এর ক্ষেত্রে অ্যাক্টিভেটেড বেড়েছে, তাহলে যখন আরজি ব্যবহার করা হচ্ছে তখন তো মানে ডিএসএস এর অ্যাক্টিভেটেড বেড়েছে এবং সেটা ধরে নিলাম যে M1 বেড়েছে। কিন্তু যখন আরজি ব্যবহার করা হচ্ছে তখনও কিন্তু M2 এর কমেছে, কিন্তু M2 তো বেড়েছে, তাই না? তো সুতরাং সেক্ষেত্রে ওই যে ওই জিনিসটা বলা যে অ্যাক্টিভেটেডটা শুধু ডিএসএস এ বেড়েছে, অন্য জায়গায় মানে দেখানোটা যে কমেছে, সেটা ঠিক আমি মনে করি যে লজিক্যাল হয় না। মানে তুমি তুমি মনে হয় সেই পয়েন্টে কথা বলতে চাচ্ছ না কি? জি স্যার, আর কি ইসের ক্ষেত্রেও তো যেই ট্রিটমেন্ট ইউজ করছি সেখানে তো আমরা M2 বাড়তেছে, অর্থাৎ হ্যাঁ, ওইটাতেও তো সুতরাং অ্যাক্টিভেটেড এর পরিমাণ। ওটাও তো অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড জি স্যার, আমি ম্যাক্রোফেজ। স্যার কি সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, না সেটা মানে আমি এটা, তুমি যেটা বলেছো যে এটা আসলে ক্রিটিসাইজ করা যায় এই পেপারটাকে, যে মানে তোমরা এই ডাটাটা যেটা দিয়েছো সেটা ডাটা ঠিক না, লজিক্যাল না। হয়তো হতে পারে যে আহ, মানে তোমরা ভুল করে দিয়েছো, অথবা করতে যে মানে কোনো ভুল রেজাল্ট পেয়েছো, যাই হোক। মানে ওইটা একটা ক্রিটিসাইজ করার মতো, যে আসলে ওইভাবে যে ডিএসএস এ বাড়বে শুধু না, এখানে আসলে ডিএসএস এবং ডিএসএস আরজি সব জায়গায় বৃদ্ধি, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের পরিমাণটা বৃদ্ধি থাকতে হতো। এবং M1 M2 করলে পরে তখন হচ্ছে যে ডিএসএস এর ক্ষেত্রে M1 বাড়বে আর ডিএসএস আরজির ক্ষেত্রে M2 বাড়বে। ওইটা ওইভাবে দেখানো হতো, মানে ওইটা। আর এই শুধু অ্যাক্টিভেটেডের ক্ষেত্রে আসলে কাছাকাছি থাকা উচিত ছিল। জি স্যার, আমি স্যার এইটাই কোশ্চেন ছিল আসলে, হ্যাঁ, না যে সে ঠিক ওইটাই আছে, এটা করতে। ক্রিটিসাইজ করা যায়, কারণ পেপারে এই জন্য পেপার আসলে জার্নাল ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যে ঠিক আছে যারা যা বললো সব কিছু আমরা বিশ্বাস করবো তা না। দেখবা এই পেপারটা তোমরা যদি পড়ে থাকো দেখবা যে এই পেপারে কিছু আরো কিছু ঝামেলা আছে। যেমন এক জায়গায় বলেছে যে ওরা একটা কয়েক লাইন লিখেছে যে এটা এখানে দেখাচ্ছে এই ফিগারে, তারপরে ওই ফিগারে আসলে ওই সম্পর্কে মানে কোনো কিছুই দেখাচ্ছে না এরকম। কিন্তু এটা কিন্তু একটা Q1 জার্নালে পাবলিশ হয়েছে, কিন্তু তারপরে এলোমেলো আছে কিছু। এবং এই যে ধরো গাটের যে ক্লেম যেটা করেছে যে কম্পোজিশনকে, গাট কম্পোজিশনকে আগের অবস্থায় মানে মানে ভালো অবস্থায় নিয়ে আসে, ইমপ্রুভ করে। আসলে ইমপ্রুভ করে কোন ভিত্তিতে বলছি সেটা খুব লজিক্যালি নাই, যে না ঠিক আছে ভালো ব্যাকটেরিয়াগুলোর, প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর আধিক্য বেড়ে গেছে, ওরকম কিন্তু কোনো তারা দেখায়নি। যদিও হ্যাঁ, যে M1 আর M2 এর সাথে ক্রসস্ট্রকের একটা রিলেশন দেখিয়েছে। যাই হোক, কিছু গ্যাপ আছে, সেগুলো সেগুলো গ্যাপগুলো মানে আমরা যখন একটা পেপার পড়বো বা প্রেজেন্ট করব বা করব, সেটা মানে গ্যাপগুলোকে একটু লক্ষ্য করতে হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? হুম, হুম। আচ্ছা, আচ্ছা, মানে গাট মাইক্রোবসের কম্পোজিশন যদিও শোনো আমি বলি এখানে, যেমন মানে তারা বলেছে যে স্টুল থেকে কালেক্ট করেছে, ওকে, স্টুল থেকে কালেক্ট করেছে। তো স্টুল থেকে কালেক্ট করেছে, তো স্টুল থেকে কালেক্ট না করে তারা যেহেতু স্যাক্রিফাইস করেছিল সরাসরি কোলন বা ইন্টেস্টাইন থেকে, ইন্টেস্টাইনাল কন্টেন্ট নিয়ে যদি তারা করতো সেটা আরো লজিক্যাল হতো। স্টুলের সময় অনেক সময় স্টুলের
আহ, ধরো বাইরে এনভায়রনমেন্টে স্টোরের সাথে অন্য ব্যাকটেরিয়া কন্টামিনেশন হতে পারে। তো যাই হোক, এটা মেইনলি হচ্ছে যে কিভাবে করা হয়েছে সেটা তোমার যখন স্টুল নিয়ে তোমার স্যালাইন ওয়াটারে তুমি ওটাকে ডাইলুট করলা, করে সিরিয়াল ডাইলিউশন করে প্লেটিং করলে পারে তোমার প্রথম অবস্থায় আমি যেটা বলি যে সিরিয়াল ডাইলিউশন করলে প্লেটে সিরিয়াল ডাইলিউশন, কারণ সিরিয়াল ডাইলিউশন না করলে খুব থিক মানে লেয়ার তৈরি হবে, অনেক মাইক্রোস তৈরি হবে যে যে প্লেটে, সেখানে আলাদা আলাদা কলোনি পাওয়া যাবে না। কিন্তু সিরিয়াল ডাইলিউশন করলে তুমি তারপরে সেগুলোকে সিরিয়াল ডাইলিউশন করে হয়তো 5-6 নম্বর ডাইলিউশনের গুলো প্লেটিং করলে পরে আলাদা আলাদা, তখন ওই যে আলাদা আলাদা কলোনি পাওয়া যাবে। তো তখন ওই কলোনি আলাদা আলাদা যখন কলোনিগুলো পাওয়া যাবে, তখন ওই আলাদা কলোনিগুলো তোমাকে আবার পিওর কালচার করে, মানে ওরা যেটা করেছে বা ওরা শুধু না, আমরা আমাদের ল্যাবে যেটা আমরাও করেছি, তো তখন ওই কলোনিগুলোকে, তো সাধারণত ওই একই ধরনের কলোনি, যদি মরফোলজি দেখে সবকিছু কালার টালার ট্রান্সপারেন্সি এগুলো অনেক কিছু দেখে এবং গ্রাম স্টেনিংও করা হয়, করে যদি একই রকম হয় তাহলে সাধারণত অ্যাভয়েড করা হয় যে একই ধরনের না নিয়ে ভিন্ন ধরনের। আর যদি খুব বেশি ফান্ড থাকে তাহলে সবগুলো কলোনি নেওয়া যেতে পারে, নিয়ে পিওর কালচার করে সেইগুলো থেকে 16S রাইবোজোমাল আরএনএ এক্সট্রাক্ট করে সেটা সিকোয়েন্সিং করে ওইটা তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কি ধরনের ব্যাকটেরিয়া। তারপরে হ্যাঁ, যে ঠিক আছে, আমি সবগুলো কলোনি নিয়েছি, তো ঠিক আছে কোনটা কতটা একই ইউনিটের মধ্যে পড়ছে, মানে আবার কতটা ভিন্ন ইউনিটের, সেটার অনুযায়ী ওই লোডটা এবং লোডটাও বোঝা যাবে। আবার তোমার স্পেসিসগুলো তো ওই যে 16S আরএনএ সিকোয়েন্স ব্লাস্ট করে সেটা তো তুমি জানতে পারবা। তো ওইভাবে আর কি আইডেন্টিফাই করা সম্ভব এবং স্টাডি করা সম্ভব, করা হয় আর কি। তুমি কি মানে হ্যাঁ, সিকোয়েন্সিং করেছে ওই যে 16S রাইবোজোমাল আরএনএ সিকোয়েন্সিং, তারা লিখেছে ওটা, বা আমি বলেছি ওখানে। হুম, ওটা মানে একটু তাড়াতাড়ি বলেছি কারণ ওগুলো যে ডিটেলস কেউ জানতে চাইলে তখন বলা, কারণ নাহলে মেথড গুলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আপনি যে দুই ধরনের ইনফ্লামেটরি সাইটোকাইনের কথা বললেন, তো এটা কি একই কেসের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে দুই ধরনেরই? মানে প্রশ্নটা বুঝলাম না, স্যার দুই ধরনেরটা। স্যার সাপোজ ধরেন যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স যেটা সেটা হুম ইনক্রিজ করে হুম ইনফ্লামেশনটাকে। হুম তো প্রথমে আমরা ইনক্রিজ করার জন্য প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স ইউজ করলাম, তারপর হচ্ছে ভাইরাসটাকে ডিস্ট্রয় করে ফেললাম। এরপরে হুম যদি কন্টিনিউ থাকে ইনফ্লামেশনটা আমাদের বডির জন্য, তখন হচ্ছে ক্ষতিকর হবে। তো তখন হুম হুম। সেটাকে আবার হচ্ছে নর্মালাইজ করার জন্য আমরা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন্স ইউজ করলাম। তো আচ্ছা হ্যাঁ। এক একই হ্যাঁ কেজের ক্ষেত্রে তো আমরা তাহলে দুই ধরনের সাইটোকাইন্স মানে ইনফ্লামেটরি সাইটোকাইন্স ইউজ করতেছি। তো এরকম হ্যাঁ, কি করা যায় স্যার? আর এটা আসলে আমাদের বডি নিজেরাই আসলে এটা করে, মানে আমাদের ইমিউন সিস্টেম নিজেরাই করে যে তারা নর্মাল সিচুয়েশনে, মানে যখন সে আসলে নর্মালি, কারণ এটা তো ডিজিজ তাই না, কোলাইটিস একটা ডিজিজ, কিন্তু ডিজিজ কন্ডিশন না হলে পরে আমার গাটে তো অনেক ব্যাকটেরিয়া যাচ্ছে, প্যাথোজেন যাচ্ছে, তাদেরকে মারছে, আবার তারপরে তারা নর্মাল অবস্থায় ফিরে আসছে। এটাই হচ্ছে স্বাভাবিক, মানে এটা আমাদের বডি সবসময় করে। কিন্তু যখন ডিজিজ কন্ডিশন হয়ে যায়, মানে কারো ওই রোগ হয়ে গেলে, তখন তো মানে তখন সে আর নর্মাল বিহেভ করে না। এখন মানে তুমি যদি বলছো যে না আমরা এরকম করতে পারি কি না, হ্যাঁ, আমরা করতে পারি, কিন্তু মানে এটা আমরা আমাদের করার দরকার হয় না, আমাদের বডি করে। এখন মানে আমাদের ধরো এরকম প্যাথোজেনকে করার জন্য, কন্ট্রোল করার জন্য, যে আমাদের শরীরে যে ঢুকছে তারা ওইরকমই করে, যে তারা যখন আসে প্যাথোজেন তার মারার জন্য এই ধরনের সাইটোকাইন সেক্রেশন হয়ে তাদেরকে মেরে ফেলে। আবার তখন মারা হয়ে গেলে পরে তখন আসলে এই টির্যাক মানে রেগুলেটরি টি সেল আছে, তারা ওই ওই ধরনের সাইটোকাইন তৈরি করে, তারপর অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন সেক্রেশন হয়, সেগুলো নিলে আসলে আবার ওইটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসে, যে না ঠিক আছে হয়ে গেছে, যুদ্ধ শেষ, এখন নর্মাল, এরকম।
তো এটা বুঝতে হ্যাঁ, পারছি এখন ন্যাচারাল যেমন হিস্ট্রি। তুমি এক্সপেরিমেন্টে যে ইয়ের ক্ষেত্রে তুমি তো মানে কোনো তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে তুমি এরকম করতে পারো, যেমন যে ধরো এই যে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন যেমন এলপিএস, লাইপোপলিস্যাকারাইড ট্রিটমেন্ট যদি দেওয়া হয় ম্যাক্রোফেজে, তাহলে তারা হচ্ছে আসলে এই এলপিএস ট্রিটমেন্ট দিলে তখন তারা এম1 ম্যাক্রোফেজে কনভার্ট হয়ে তারা হচ্ছে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন তৈরি করে। আবার যেমন IL-4 অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন, কিন্তু IL-4 যদি আবার তুমি ওইটাতেই ওই ম্যাক্রোফেজে যদি সেল কালচারে যদি তুমি IL-4 অ্যাড করে দাও, তখন সে আবার প্রো ইনফ্লেমেটরি থেকে অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইনে কনভার্ট হতে থাকে, এবং তারা ওই IL-4 এর কারণে তারা কনভার্ট হয়ে তারা আবার ওই অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন সেক্রেশনের দিকে যায়। মানে এটা ইয়েতে ল্যাবে করা যায়, করতে পারো, তবে সেটা তোমার ল্যাবের কোনো স্পেসিফিক উদ্দেশ্যে সেটা করতে পারো, কিন্তু হিউম্যান বডিতে ধরো অলরেডি এটা নর্মাল অবস্থায় চলছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর মানে এটা তুমি কি অন্য কিছু জানতে চাচ্ছিলে না এটা? তাহলে এইটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এমনি তোমার ইয়ের জন্য এক্সপেরিমেন্টের জন্য তুমি তোমার কোনো অ্যানিমেলকে এরকম করতে পারো, যেটা তোমার যদি কোনো উদ্দেশ্য থাকে যে না আমি এটা দেখতে চাচ্ছি এইভাবে এইভাবে, সেটা তো করতেই পারো। ইভেন ইভেন সেল কালচার ইনভিট্রো সেল কালচারে করতে পারো, ট্রিটমেন্ট দিতে পারো। হ্যাঁ, মানে প্রো ইনফ্লেমেটরি দিয়ে তারপরে আবার সেটাকে অ্যান্টি ইনফ্লেমেটরি, আমি বললাম যে এলপিএস ট্রিটমেন্ট দিলে